পাবেন নেটওয়ার্কিং স্টুডিও। তো এটার পক্ষে যে আমি লাইভ সেশনে যে প্রমোশনটা চালাচ্ছি আমাদের পেজ ট্রেনিং, এটা নিয়ে যদি আপনাদের আপত্তি থাকে একটু জানাতে পারেন, তাহলে আমি আর এটা নিয়ে কথা বলবো না পেজ ট্রেনিং নিয়ে। না না, সমস্যা নাই ভাই। আপনি আপনি আপনার প্রমোশন নিয়ে করেন, এবং কেউ এগুলো কিছু বললে এগুলো ইগনোর করেন। এগুলা নিয়ে আপনি এত টেনশন করেন। এগুলাই তো বললাম যে আপনি আপনার কাজ চালা যাবেন, ওই তো বললেন এক দুজনের নিয়ে কথা নিয়ে আপনার মানে বসে থাকার দরকার নাই। আর আপনি চালাচ্ছেন, দেখা যাচ্ছে আমাদের মনে পড়তেছে কেউ একজন আমাকে জিজ্ঞেস করছে যে তার শেখার দরকার, তো আমি হয়তো তাকে রেফার করব। আমি তো আমার শিখতেছি বা আমি তো জানতেছি, বা আমি তো কমিউনিটিতে আছি, বা আমরা কমিউনিটিতে তার অ্যাড করে নিলাম বা আপনাকে রিকোয়েস্ট করলাম যে অ্যাড করে নেন। এরপরে তার যদি ইন্টারেস্ট হয়, সে যদি মানে আরো ভালো জানতে চায়, সে আপনার পেড করবে। এবং পেডের জন্য আপনি একটা মানে ওইভাবে একটা ই করেন, মানে কারিকুলামটা রেডি করেন যে এটা অলরেডি রেডি করা হয়েছে, আমি গ্রুপে দিয়ে দিছি এই কোর্স আপলোড করেন। ওইটা আর কি, যে ওইটা এমন ভাবে তৈরি করেন যেন মানে যে ইন্টারেস্ট হবে সে ওটা করবে, সোজা কথা। না করলে নাই, মানে ওই হ্যাঁ, যে ইন্টারেস্ট দেখালো কিংবা যার প্রয়োজন আছে সে অবশ্যই ইয়ে করবে। মনিরুল ভাই, মিলন ভাই, আপনাদের কি মতামত? আচ্ছা, যাই হোক, তাহলে আমি এটা কন্টিনিউ করবো আর কি। চলেন আমরা হচ্ছে আমাদের মেইন সেশনে ফিরে যাই। তাহলে কি আজকে আমি দেখাবো? হ্যাঁ, আচ্ছা, আমি দেখাচ্ছি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা গত সেশনে একটা মাত্র হচ্ছে নোট ক্রিয়েট করছিলাম। তো আমাদের যে ক্লাস্টার ক্রিয়েট করতে হবে, আরো 2টা নোট আমাদের ক্রিয়েট করা প্রয়োজন। আপনারা দেখলাম অনেকেই 3টা নোট ক্রিয়েট মানে কি করছেন, রেডি করছেন। ভাই আমি না ভয়েস ড্রপ পাচ্ছি আর কি, আর কেউ কি পাচ্ছেন? হ্যাঁ, আমিও পাচ্ছি। আপনার আজকের এটা থেকে কেমন যেন কাটা 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 ভয়েস হচ্ছে। আশিক ভাইয়ের মাইক্রোফোন মনে হয় অন্যখানে কানেক্টেড। হ্যাঁ, আমি আসলে এক পিসি থেকে স্ক্রিন শেয়ার করতেছিলাম, অন্য পিসি থেকে হচ্ছে কথা বলতেছিলাম। তাহলে আমি একটু মোবাইল থেকেও জয়েন করি, মোবাইল থেকে এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আগের চেয়ে বেটার। একটা মিনিট ভাই, আমি একটু ঠিক করে নিচ্ছি। দেখেন তো ভাইরা, এবার কি সাউন্ড কিছুটা ক্লিয়ার আগের হ্যাঁ থেকে? হ্যাঁ, এটা এখন বেশ। জি জি, বেটার। আচ্ছা, তাহলে আমার স্ক্রিন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। জি, আচ্ছা, আপনারা যারা 3টা নোট ক্রিয়েট করছেন তারা 3টা নোট চালু করে দিতে পারেন। হ্যাঁ, আমি আমার 3টা নোট কয়েকজন মনে হয় রিকোয়েস্ট দিছে, অ্যাকসেপ্ট করেন নাই, কাইন্ডলি একটু অ্যাকসেপ্ট করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে। আচ্ছা, এইখানে দেখেন, আপনারা আমার স্ক্রিনটা একটু দেখেন। এই যে এখানে O2 অ্যাপ্রুভ দেওয়া, হ্যাঁ, একটা প্লাগইন লাগানো। এখানে আসলে আসলে পেন্ডিং হওয়ার কথা না, অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যায়, কারণ ক্লাসের মাঝখানে তো আসলে সবসময় মানে করা যায় না। পেন্ডিং তো দেখাচ্ছে না কাউকে। তরিকুল ইসলাম নামের একজন, তরিকুল ইসলাম বিপ্লব, উনি মেসেজ দিচ্ছে। তো জয়েন করতে হবে, হচ্ছে অলরেডি যে জয়েন করছে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা যে নোটগুলা ক্রিয়েট করলাম, আপনারা হচ্ছে নোটগুলোর শেষে এই ধরনের আইপিটা লিখে রাখতে পারেন, যাতে পরবর্তীতে চিনতে সুবিধা হয় আর কি। আমি তো মাত্র এটাই করলাম, আইপিটা ঠিকঠাক করা হয় নাই। এইখান থেকে আইপিটা দেখে নিচ্ছি এবং 3টা নোটকে আমি আমার ব্রাউজার দিয়ে লগ ইন করে নিচ্ছি। আপনাদের নোট ক্রিয়েট করতে কারো কোনো অসুবিধা হয়েছে? আশিক ভাই স্ক্রিন দেখতে পাচ্ছি না আমি। স্ক্রিন দেখা যাচ্ছে তো আমাদের, দেখা যাচ্ছে অলরেডি। তবে আপনার ওইখানকার ইস্যু থাকতে পারে। আচ্ছা, আপনি আবার না হয় নতুন করে জয়েন করেন ভাই, সমস্যা হলে। আপনারা চাইলে আমার সাথে সাথে প্র্যাকটিসও করতে পারেন, যদি প্র্যাকটিস করতে চান সেই ক্ষেত্রে আপনারা নোটগুলো রান করে দিতে পারেন। আবার এরকম হতে পারে যদি আপনার বেস মেশিনের রিসোর্স কম হয়, সেই ক্ষেত্রে কিন্তু মেশিন হ্যাং করতে পারে। সেই ক্ষেত্রে আপনারা দেখতেও পারেন, পরবর্তীতে আবার ভিডিওগুলো দেখে স্টাডি করতে পারেন। আচ্ছা, আমার 2 নাম্বার নোটে লগ ইন করে নিলাম। এটা হচ্ছে 146।
168 146 846 আচ্ছা, আহ, এখন যে সমস্যাটা হয়েছে এটা আমার প্রথম নোটে রিপোজিটরিটা আপডেট করা ছিল, কিন্তু পরের দুইটা নোটের করা হয় নাই। হ্যাঁ, আমরা এটা একটু রিপোজিটরি কনফিগার করে আপডেটে ফেলে রেখে আমরা অন্য কথা বলি আর কি। আর যারা হচ্ছে গত সেশন ছিলেন না তাদের উদ্দেশ্যে আবার একটু বলে নিতেছি যে আপনারা এখানে যেহেতু আমরা কমিউনিটি এডিশন ব্যবহার করবো, এই জন্য আমাদের নো সাবস্ক্রিপশন রিপোজিটরি ইউজ করতে হবে। নেসো ভাই, আপনার এনে কথা মানে ই করা, আনমিউট করা, আপনি একটু মিউট করে রাখেন, কথা বলার সময় না হয় আনমিউট করলেন। এটাকে আমরা ডিসেবল করে নিচ্ছি। এটা হচ্ছে নো সাবস্ক্রিপশন। এখানে আরেকটা দেখেন এন্টারপ্রাইজ রিপো আছে, এটাকে আমরা ডিসেবল করে নিলাম। তো আমরা আরেকটা সেফ এর জন্য নিয়ে রাখবো, সেফ নিয়ে আমরা কাজ করবো ভবিষ্যতে। রিলোড দিলাম, আপডেট, রিফ্রেশ। একটু সময় নিবে। হ্যাঁ, এইবার আমরা এখান থেকে আপডেট ক্লিক করব। তো এই যে একজন বলেন তো এখানে ওয়াই বড় হাতের দেখাচ্ছে, এটা মানেটা কি? ওয়াই বড় হাতে মানে হচ্ছে আমি যদি এইটাকে অ্যাকশন হিসেবে ধরে নিচ্ছি, যদি ইন্টার প্রেস করি তাহলে ওয়াইটাকে কাউন্ট করবে যেহেতু বড় হাতের আছে। যদি এন বড় হাতের জি, থাকতো thank তাহলে you. ওটা অ্যাপ্রুভ করতো। হ্যাঁ, ডিফল্ট ভ্যালু তখন থাকতো এন। সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি এন্টার দিলাম। এটা আপডেট হতে কিছুটা সময় নেবে। আচ্ছা, এখন আমি আমরা একটা কোয়েশ্চেন করি, ওই লাস্ট ক্লাসের ছিলাম না সেশনে 2 তে আর কি। তো ওইখানে ওই যে লাস্ট অনেকেই দেখলাম কাজ করছে পিবি 1 2 3 একসাথেই নিয়ে আসছে, বাকি অংশ কোথায় লাস্টে রেকর্ড করা হয়েছিল না। আমি জাস্ট একটা ইনস্টল দিছি, এরকম কি 3টা ইনস্টল দিতে হবে সেম ভাবে নাকি? এটা একটু হ্যাঁ, যদি বলতেন। আমরা গত ক্লাসে বলে দিছিলাম সেশনটাতে যে আপনার 3টা করে নোট রেডি করবেন। এখন অনেকের যেটা দেখছেন 3টা একসাথে, তারা করছে কি ক্লাস্টার ক্রিয়েট করছে। ক্লাস্টারটা কিভাবে ক্রিয়েট করতে হয় এগুলো আমরা আজকে সেশনে দেখব। ওকে, থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। আর কারো কারো হচ্ছে এরকম আপগ্রেড দিতে গেলে সমস্যা হয়, আপগ্রেড শেষ হয় না, কিংবা রিসোর্স হচ্ছে ফুলফিল হয়ে যায়, বেস মেশিনের ক্রাশ করে। এটা হয় কারণ এই আপগ্রেড হওয়ার সময় রিসোর্সটা বেশি টানে। তো আমি যদি আমার বেস মেশিনের রিসোর্সটা একটু দেখি, আমার একটা খুব বেশি রিসোর্স নাই। যে 16 জিবির মধ্যে দেখেন অলরেডি 9 জিবির মতো দখল হয়ে গেছে, এবং লোড প্রায় 4-এর কাছাকাছি উঠে গেছিল। তো এটা আপনার যদি 3টা নোট থাকে, 3টা নোটে একসাথে আপগ্রেড চালায়েন না, তাহলে একটু ঝামেলা হইতে পারে যদি আপনার বেস মেশিন না খুব স্ট্রং হয়। এবং এইভাবে যদি নেস্টেড পার্সোনালাইজেশন করেন, অর্থাৎ টাইপ টু হাইপারভাইজার এর মাধ্যমে প্র্যাকটিস করেন, একটা একটা আপগ্রেড করবেন। আচ্ছা, আমরা যদি আমাদের সেশনটা এরকম ভাবে নিয়ে যাই, একটা সময় তো আসলে আমাদের প্রক্সমক্স দেখা যাবে যে একটা স্টেবল পর্যায়ে আমরা চলে গেছি, প্রোডাকশনে কাজ করতে পারবো, এই ধরনের একটা কনফিডেন্স চলে আসবে। কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখছি কখনো কখনো এমনও লার্নার আসে যারা হয়তো অন্য ট্র্যাক থেকে আসে। অন্য ট্র্যাক বলতে দেখা গেল সে হয়তো নেটওয়ার্কিং ছিল, নেটওয়ার্কিং খুবই স্কিল সে, কিন্তু লিনাক্স এর উপরে দখল কিছুটা কম, কিংবা সে আদার্স অন্য কোনো ট্র্যাকে কাজ করতো, বা সে সফটওয়্যার ডেভেলপার ধরে নিলাম। সে আসছে হচ্ছে এই ভার্চুয়ালাইজেশন শিখতে, তার প্রেক্ষাপট এরকম তৈরি হয়েছে, শেখা প্রয়োজন। তখন সে করতেছে কি, আপনার লিনাক্স কমান্ড গুলো সে বুঝতেছে না, একটু আটকে যাচ্ছে, কিংবা অনেক সময় উইন্ডোজ ইউজারদের কাছে এরকম মনে হয় এটা লিনাক্স টার্মিনাল কমান্ড দেওয়া একদম বিশাল একটা
কঠিন কাজ। অনেকে এটা আবার প্রোগ্রামিংও ভাবে যে প্রোগ্রামিং করতে হবে, কিন্তু বিষয়টা আসলে ওরকম না। তো যেটা বলতে চাচ্ছিলাম, ধরেন আমরা একটা স্টেবল পর্যায়ে যাই, আমরা যদি বেসিক্স লিনাক্সটা শেখা শুরু করি, ধরেন যাতে আমরা প্রক্সিমোসটা আর একটু ভালোভাবে শেখা যায়, তাহলে ব্যাপারটা কেমন হয়? এবং আমার পক্ষ থেকে এটা একটা প্রস্তাবনা। দ্বিতীয় আরেকটা প্রস্তাবনা হচ্ছে, আমাদের এখানে অনেকে আছে নেটওয়ার্কিং এ খুব সিনিয়র। আমাদের এই যে আহ বিপ্লব ভাই ছিল, আজকে জয়েন করছে কিনা আমি জানি না। বিপ্লব ভাই নেটওয়ার্কিং এর সিনিয়র। উৎপল দাদা কি নেটওয়ার্কিং এর মানুষ? আমি সিস্টেম সিস্টেমে নেটওয়ার্কিং এ আর কে কে আছেন? বিপুল ভাই কি নেটওয়ার্কিং এ নাকি? না ভাই, আমি মাইক্রোসফট বেস সলিউশন নিয়ে কাজ করি। আচ্ছা আচ্ছা, তাহলে আমার মনে হয় কেউ না কেউ আছে নেটওয়ার্কিং এর, তারা নেটওয়ার্কিং এর কিছু বেসিক জিনিসগুলা দেখাইলো আর কি। হ্যাঁ, তখন মনে হয় যে আহ, এই যে স্কিলটা প্রক্সিমোস ভার্চুয়াল, সেটা মনে হয় আরেকটু রোবাস্ট হবে আর কি। আমার আমার এটা পার্সোনাল অপিনিয়ন। আপনারা কি বলেন? অ্যাগ্রিড ভাই, কে বললো এটা ভালো হয়, রাফি ভাই? এটা খুবই ভালো হয় আসলে। আচ্ছা, ধৈর্য থাকবে তো আপনাদের এতদিন নাকি? হ্যাঁ অবশ্যই। ভাই শিখতেই তো আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিখতে আসছেন, ধৈর্য থাকতে হবে আর কি। সফলতার কোনো শর্টকাট নাই, শেখারও কোনো শর্টকাট নাই। আজকের আলোচনাটা কি কিছুটা নিষ্প্রাণ হয়ে যাচ্ছে নাকি? আমরা কিন্তু শুধু দেখুন যে পড়বই দেখবো এরকম না, আমরা কিন্তু কথাবার্তা বলবো নিজেরা, হিসাবটাও হবে, সবকিছু হবে। আচ্ছা, যেহেতু হচ্ছে রিপোজিটরি আপডেট হচ্ছে, সেহেতু ওই গত দিনের হচ্ছে আহ, একটা ইস্যু আসছিল। ওইটা হচ্ছে গিয়া আশিক ভাই একটু ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন আর কি, ওই যে হোয়াটসঅ্যাপে আমাকে দিলেন যে আপনার এই ইস্যুটা হচ্ছে ওই যে পাবলিক আইপির এন্ট্রি নিয়ে আর কি, এ এন্ট্রি এবং হচ্ছে পিটিআর এন্ট্রি নিয়ে কথা বলতেছিলেন আর কি আপনারা। হুম হুম। আর একটা সলিউশন ছিল ম্যাঙ্গেল দিয়া, সম্ভবত ইফতেখার ভাই হচ্ছে এই দুইটা সলিউশনে সাজেস্ট করছিল। আপনি সম্ভবত আরেকটা সলিউশন দেখাচ্ছিলেন অফ দ্য রেকর্ড এরকম বলে স্ক্রিনটা মনে ডাউন করে দিছিলেন ভাই। হুম হুম হুম। আপনারা আসলে কি নিয়ে আলোচনা করছিলেন আমার খুব জানতে ইচ্ছা করতেছে। আচ্ছা, ইয়ার এই ব্যাপারটা হালকা আমি বুঝছি। এই যে আপনারা এই এ এন্ট্রি এবং হচ্ছে পিটিআর এন্ট্রির কথা যেটা বলতেছিলেন, হুম এটা কি এরকম যে দুইটা আইপির জন্যই হচ্ছে ডিএনএস এ এন্ট্রি দিয়ে রাখবে, যখন হুম, যে আইপিটা ডাউন হবে আদার আইপিটা দিয়ে হচ্ছে সার্ভিস সুইচ রিটার্ন করতে কাজ পারবে। করবে। রাইট রাইট রাইট। আর ম্যাঙ্গেল দিয়ে ইফতেখার ভাই কি বুঝাচ্ছিলেন যে এরকম যে হচ্ছে যদি আমার প্রাইমারি পাবলিক আইপিটা প্রথমটা যদি না পাই তাহলে সেকেন্ডটা পাবে, এরকম কিছু। ম্যাঙ্গেলের ব্যাপারটা আসলে আমি ক্লিয়ার আচ্ছা, হতে পারি নাই। ইফতেখার ভাই মনে হয় ওইটা বলতেছিল। ম্যাঙ্গেল আমরা দেখার নাই কিছু, জাস্ট উনি সাজেশন দিছিলেন যে ম্যাঙ্গেল করা হ্যাঁ যাইতে হ্যাঁ পারে। হ্যাঁ, ম্যাঙ্গেলের রাউট প্রপাগেশনের কথা বলতেছিল। আরেকটা ভাই বিজিপির কথা বলতেছিল, ওইটা কোন সেন্সে আমি ধরতে পারি না আর কি। সো এটা ইন্টারেস্টিং বলা ছিল হচ্ছিল বিষয়টা। যখন, আচ্ছা যেটা বলা হচ্ছিল, ধরেন আপনি দুইটা আইএসপি বা তিনটা আইএসপি থেকে কানেকশন নিছেন। তো আহ, আপনি আইপি নিছেন কোন একটা আইএসপি থেকে একটা নির্দিষ্ট ব্লকে। এখন যে ধরেন ধরলাম যে 254টা আইপি নিছেন আইএসপি ওয়ান থেকে। আইএসপি ওয়ান ডাউন, আইপিটা তো আপনার ইউজ করতে হবে, তখন সেটা অন্য আইএসপির থ্রুতে কিভাবে সেটা বের হয়ে যাবে আর কি। ওই বর্ডার গেটওয়ে প্রোটোকল, তখন ওই বিজিপির কথাটা আসছিল আর কি, যে এটাকে ওই অ্যাডভার্টাইজ করে দিতে হবে অন্যান্য আইএসপি তে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি এখন। আচ্ছা, সে আপনারা পিটিআর রেকর্ড এর রেকর্ড বিষয়টা তো ক্লিয়ার হয়েছে তাই না? আমি আমার আইএসপি তো আমার ওই পিটিআর এটিটি দেওয়া লাগে, ওই কনসেপ্টটা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, অন্যরা মনিরুল ভাই বুঝছেন এটা আমি জানি, মনিরুজ্জামান ভাই। অন্যরা কি পিটিআর রেকর্ড আর এ রেকর্ডের বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন? জি হ্যাঁ, ডিএনএস আর একটা রিভার্স।
হ্যাঁ, আচ্ছা। তারপরে আমি একটু বলি আপনাদের একটু পিটিআর ক্লিয়ার রেকর্ডটা। একবার বললে ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, পিটিআর রেকর্ড আমি একটু ড্র কইরা যদি দেখাইতে পারতাম। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখতেছেন, এই যে আমরা গুগলে হিট করলাম, এই যে ডোমেইন নামটা, এটা কিন্তু আমাদের মনে থাকে সহজেই, হ্যাঁ। জি ভাই। কিন্তু হচ্ছে আমাদের কিন্তু আইপিটা মনে থাকে না। এই জন্য করা হলো কি, যে সলিউশনটা আসলো সেটা হচ্ছে এ রেকর্ড। এ রেকর্ডের কাজ হচ্ছে কি, আপনার এই যে যখন আপনি ডোমেইনে হিট করবেন, সে হিটটাকে আসলে আইপি তে কনভার্ট করে দিবে, আইপি তে পৌঁছায় দিবে। আর পিটিআর রেকর্ডটা ঠিক বিপরীত। পিটিআর রেকর্ড হচ্ছে আপনি আপনার আইপি তে ক্লিক করবেন, সে তার ডোমেইনে পৌঁছায় দিবে আর কি। এখন পিটিআর রেকর্ডটা কখন লাগে, এটা হচ্ছে আপনার যখন মেল সার্ভার কনফিগার করবেন, তখন মেল সার্ভারের যে আইপির হেলথ, অর্থাৎ আপনি যে, আমরা যখন মেল করি, সব মেল কি আমাদের ইনবক্সে আসে? না, অনেক মেল কিন্তু স্প্যামে যায়। কেন যায় এটা যদি আপনারা ডায়াগনোসিস করেন, বেশ কিছু কারণ সামনে আসবে। এর মধ্যে একটা কারণ হচ্ছে আপনার যত ডিএনএস রেকর্ড আছে সেইগুলো ঠিকঠাক প্রপাগেশন হয়েছে কিনা, সেগুলো ঠিকঠাক মতো অ্যাড করা হয়েছে কিনা, আপনার মেল সার্ভারের যে আইপি, সে আইপি রেপুটেশন কি, আপনার ডোমেনের রেপুটেশন কি, আপনি যে ইমেল পাঠাইতেছেন সেই ইমেলের হেডারে কি ধরনের টাইটেল ইউজ করছেন, আপনার বডিতে কি ধরনের টাইটেল ইউজ করছেন, কি ধরনের ওয়ার্ড ইউজ করেন, সেখানে কি সাসপিসিয়াস কোনো কিছু আছে কিনা, কোনো অ্যাডাল্ট শব্দ আছে কিনা, কোনো স্প্যামিং বা ফিশিং কোন এই টাইপের কোনো কিছু আছে কিনা, এইসব বিষয়ের উপর নির্ভর করে মেইলটা হচ্ছে ইনবক্সে যাবে নাকি স্প্যামে যাবে, এটা আসলে নির্ধারণ হয়। তখন এই যে যেটা বললাম, যে মেইল সার্ভার কনফিগার করার সময় এই রেকর্ড গুলো খুব বিশেষ গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম একটা রেকর্ড হচ্ছে পিটিআর রেকর্ড। এটা আপনাকে আপনার ডোমেন প্যানেলে কিংবা আপনার ডোমেন যদি ক্লাউডফ্লায়ার অ্যাড করা থাকে সেখানে অ্যাড করে দিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। না হলে দেখা যাবে যে আপনার আবার মেইলের আপনার স্কোর কত, এই স্কোরও আপনি চেক করতে পারেন, দেখা যাবে স্কোর আউট অফ 10 এর মধ্যে 10 আসতেছেন। আহ জিজ্ঞেস করছিলেন তারিকুল ইসলাম ভাই, ভাই কিছু বুঝতে পারছি? জি ভাই, থ্যাংক ইউ। আশিক ভাই, আমি সহ আরো কয়েকজন মনে হয় অন্য ডিভাইস থেকেও ট্রাই করতেছে। আমি হচ্ছে ফোনে কানেক্ট আছি, পিসি থেকে কানেক্ট হইতে পারতেছি না আর কি। কাইন্ডলি যদি একটু অ্যালাউ করে দিতেন। ভাই এই যে দেখেন, এখানে কাউরে পেন্ডিং দেখাচ্ছে না। এখন জয়েন হয়ে গেছে, এখন জয়েন হয়ে গেছে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এই যে প্লাগইনটা, এটা আমি আলাদা ব্রাউজারে অ্যাড করেছি, এটা হচ্ছে ওটো অ্যাড করে। আপনারা এক দুজন একটু মেসেঞ্জার এত হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু নজর রাখেন, কেউ যদি এরকম বলে আমাকে একটু মেসেজ দিয়ে দিবেন। তাহলে আমাদের নোট 3টা আমরা রেডি করতেছি। এন্টারপ্রাইজ যেগুলো ছিল এগুলো আমরা ডিসেবল করে দিছি। আজকে একদম নতুন জয়েন করছেন কেউ আছেন এরকম? আসলে এই লিঙ্কটা বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করা হয়, যেমন আমি লিঙ্কডইনে বেশ কিছু বড় গ্রুপ আছে ওইখানে শেয়ার করি, আমাদের নিজেদের যে কমিউনিটি সেখানে শেয়ার করি, আমার ফেসবুক ওয়ালেও শেয়ার করি। তো দেখা যায় যে অনেকে অনেক প্ল্যাটফর্ম থেকে আসেন, আমাদের আগের বিষয়গুলো বুঝেন না, আমরা কেন কি কেন অ্যাড হইলাম কি বিষয়, তখন একটু আসলে লাগে আর কি, মানে এলোমেলো হয়ে যায়। তো এরকম কেউ আছেন আজকে নতুন একদম আগে জয়েন হয়ন নাই? যদি এরকম কেউ থাকেন একটু মাইকটা আনমিউট হয়ে বলেন যে টিপু ভাই বলেন, আপনি কি নতুন নাকি? হ্যাঁ, না ভাই, এই যে এইখানে যে নো সাবস্ক্রিপশন আর সেভ নো সাবস্ক্রিপশন দিচ্ছেন, এই দুইটার মধ্যে পার্থক্য কি মেনলি? আচ্ছা, টিভি নো সাবস্ক্রিপশন। আর ওই আচ্ছা, যে সেভ, আচ্ছা সেভ। এখানে দেখলাম সেভটা সিলেক্ট করলে অটোমেটিক্যালি পিভি নো সাবস্ক্রিপশন নিয়ে নেয়। হ্যাঁ 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 হ্যাঁ, নো সাবস্ক্রিপশন, এই সেট নিয়ে আমরা কাজ করব। ওকে। সেট নিয়ে আমরা হচ্ছে হাই ভ্যালিডিটি করবো, তো সেট নিয়ে তখন আমাদের সেটটা লাগবে, সেট গুরুত্বপূর্ণ একটা বিষয়।
এটা মনে হয় একটু বিরক্ত লাগতেছে আপনাদের, যে কাজগুলো আগে করে রাখলে মনে হয় একটু সুবিধা হতো, তাই না? না না ভাই, ঠিক আছে। রিভিউ হয়ে যাচ্ছে, অসুবিধা নাই। আমি যে পার্সোনালি আমি যখন প্রোডাকশনে এগুলো কাজ শুরু করি, তার আগে যে আমি এগুলো কতবার নিজে করছি এটার কোনো হিসাবই নাই। আর যারা রেডারের এক্সাম দিচ্ছেন, মেজবা ভাই তো নিশ্চয়ই এগুলা করে আসছেন, এক্সাম দিয়ে আসছেন, কতবার করে নোট রেডি করছেন চিন্তা করেন তো ভাই, মনে আছে এই অতীত কথা? কতবার করছে, কতবার পাওয়েল ভাইয়ের সাপোর্ট খাইছে, তার হিসাব আছে? এটার আসলে কোনো হিসাব নাই। এই রেডারের এক্সাম দেওয়ার সময় ওয়ার্ল্ডে যতগুলা ফেয়ার এক্সাম আছে, এবং খুব মানে কি বলবো, যেটা আমার মত মনে হয় এটা কঠিনও এবং হচ্ছে খুব স্বচ্ছ ট্রান্সপারেন্ট এক্সাম, তার মধ্যে রেডার অন্যতম। আপনারা যদি ভবিষ্যতে রেডার এক্সাম দেন তখন দেখতে পাবেন। তো এখানে যেটা হয়, একজন প্রক্টর একদম লাইভ বসে থাকে, দুইটা ওয়েবক্যাম দিয়ে 4 ঘন্টায় হচ্ছে সে মনিটরিং করে। আরএসসি আছে হচ্ছে 3 ঘন্টা, আর আরএসসি হচ্ছে 4 ঘন্টা পরীক্ষা। 4 ঘন্টায় আপনি আপনার মুখের কাছেও হাত নিতে পারবেন না, যদি হাত নেন আপনাকে মেসেজ দেবে এই তুমি হাত সরাও, নাহলে তোমার একদম সাসপেন্ড করে দিবে। আর এটা প্রস্তুতি নেওয়ার সময় আমরা কতবার নোট ইনস্টল করছি, কতবার রেডি করছি, কতবার পাসওয়ার্ড ব্রেক করছি, আসলে তার কোনো সীমা পরিসীমা নাই। সেই তুলনায় আমার কাছে মনে হয় না যে ভাই প্রক্সমক্স অনেক সহজ বিষয়, হ্যাঁ, ক্লিক করে 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 ফেলতে পারতো। ক্লিক করে বের করা যায়। হ্যাঁ, এই সেভ যদি এলভিএম এর মতো করে করা লাগতো, কমান্ড লিখে রেখে হ্যাঁ, চালাইলে পারে হইতো। উপায় ছিল ভাই, উপায় ছিল। তারপর ওই যে আইস কেজি যেভাবে করে, আইস কেজি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা তারা গ্রাফিক্যালি নিয়ে আসছে ভাই, যাতে মানুষজন আগ্রহ নিয়ে সহজে কাজ করতে পারে। রেডারের আরো কেউ আছেন নাকি মেজবা ভাই ছাড়া? ডেভঅপস এর কেউ আছেন? আমার কাছে মাঝে মাঝে মনে হয় আপনাদের মধ্যে অনেক সিনিয়র লোকজন আছেন, আছেন অবশ্যই। তারা হয়তো কথাগুলো শুনে হাসেন, কথা বলতে চান না নিজেরা, যে এই ছেলে কি বলতেছে না বলতেছে। হ্যাঁ, শেখার কোনো নাই, এই জন্য চুপ করে থাকা হলো মানে শেখার একটা মানে বেস্ট ভাই, একটা। ভাই দাদা গল্প এটা তো, করতে পারবো বলেই তো কমিউনিটি আমরা। হ্যাঁ দাদা এটা কিন্তু গল্প করে ট্রেডিশনাল ক্লাসের মতো না, আমরা কিন্তু এই যে গল্প আড্ডা করবো এভাবেই তো আর কি, এইভাবেই আগানো উচিত আর কি। গল্প আড্ডা ঠিক আছে, আপনার গল্প ভালো লাগতেছে দেখে তো শুনতেছি, নাহলে তো উল্টা উল্টা বলতাম আর কি। ভাই একটা একজন যখন বলতেছে, তার কথা যদি ভালো লাগে তখন দেখবেন সবাই চুপ হয়ে থাকে, আর যখন ভালো না লাগে তখন দেখবেন যে বিভিন্ন ধরনের উল্টা উল্টা কোশ্চেন আসবে, আসবে, পরে কনসেন্ট্রেশন চেঞ্জ করা হবে। আপনি বলতেছেন ভালো লাগতেছে, এই জন্য হয়তো কেউ বলতেছে না, এই জন্য। ভাই একটা বিষয় একটু শেয়ার করতে পারি নাকি? প্লিজ প্লিজ বলেন ভাই। আচ্ছা ভাই, আমি প্রক্সমক্স মানে ওইভাবে কিছু জানি না, আমার প্রয়োজনের খাতিরে আর কি ইউজ করছি। হুম, অ্যাস্টারিস্কের সার্ভার ইউজ করতাম আর কি, হ্যাঁ, কল সেন্টারের জন্য। তো ওখানে একটা জিনিস ফেস করতাম যে আমার র্যাম 16 জিবি, হুম, পরে 24 জিবি করছি, মানে একটা ব্র্যান্ড পিসি কে আমি ব্যবহার করতাম সার্ভার হিসেবে। আচ্ছা, তো তারপরেও যখন আমি ফ্রেশ স্টার্ট করে দেই আমার সার্ভারটা, হুম, নোটটা আর কি, তো তখন র্যামের ইউজ হয় ধরেন 30% বা 35%। এটা ডে বাই ডে বেড়ে গিয়ে একসময় 95%, মানে রেড হয়ে যায় আর কি, হ্যাঁ। হুম, তো পরে যখন আবার নোটটা রিস্টার্ট দিই, হুম। তখন আবার শুরু থেকে শুরু হয়ে যায় আর কি, মানে রিজার্ভটা কমে আসে আর কি র্যামের। তো এটা একটা ইস্যু ছিল, আমি নেক্সট মান্থে আবার আরেকটা রেডি করবো আর কি অ্যাস্টারিস্কের সার্ভারই। হুম। তো সেক্ষেত্রে হচ্ছে এই, কি করা যায় এটা সলিউশন, আচ্ছা, বা কি বুঝতে জন্য পেরেছি। হয়? বিল্লা ভাই, এটা আসলে শুধু এইটুকু শুনে এটা কেন হয় বলাটা একটু কঠিন। এটা যদি লগ দেখতে পারতাম আমরা, তাহলে লগ অ্যানালাইসিস করে আসল কারণটা বলা যেত। তারপরে সম্ভবত একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে আপনার কি সফটওয়্যার রেড করা আছে কিংবা সেভ করা আছে? না 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 না, রেড করা নেই, সেভ করা নেই, এই দুইটা সিঙ্গেল একটা। কারণ হইতে পারে। র্যাম ই করার যেহেতু দুইটা নাই, আপনার এনে ভিএম কতগুলো করা? একটাই ভিএম। ওই জাস্ট হচ্ছে স্ট্রিক চালাতেছেন ওই হ্যাঁ ভিওআইপি কলের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আহ, যখন র্যাম বেড়ে যায় তখন কি আপনি ইউজারের সংখ্যা কত, তখন কল কত হচ্ছে এগুলো চেক করছেন? হ্যাঁ, চেক করছি। কনকারেন্ট কল আমার 40 থেকে 45টা থাকে, মানে ইন্টারনাল। হুম। আর এক্সটার্নাল কল আছে ধরেন 10 থেকে 12টা কনকারেন্ট। এখন আসলে এসটিডি কে কিরকম পারফরমেন্স দখল করে আমার আসলে ভালো ধারণা নাই। এই ইউজারের জন্য কি এটা এতটা হাই হওয়ার কথা র্যামের পারফরমেন্স? না, যখন রিস্টার্ট দেই তখন আবার র্যাম 30 বা 35% ইউজ হয়। একটু অ্যাড করি প্লিজ। এখানে যে STX এ আপনার আমার যেটা জানা মতে ওই আপনার এক্সটেনশন যদি বেশি ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে একটা থাকে ওখানে কনকারেন্ট কল হচ্ছে ওই মানে টোটাল রিসোর্স ও এক্সটেনশন গুলোতে নিয়ে নেয় আর কি। তো এক্সটেনশন আপনার কি মানে বেশি আছে করা? হ্যাঁ হ্যাঁ, অনেক করা বেশি নাই। ধরুন 450 আছে, তার ভিতরে 400 রানিং, 410 রানিং থাকে। কেমন নেওয়ার কথা না, যেমন আমি ইউজ করতেছি আপনার এই 8 জিবি র্যাম দিয়ে আমার টোটাল প্রায় 600 মতো আছে। তারপরে আচ্ছা তো আচ্ছা। আমার টেস্ট করে নেয় আর কি। সেটা তো হাইপি দিতে পারে আর কি। আমি ওই ইসাবেল ইউজ করি ভাইয়া, মানে আমার তো কমান্ডার সিএলআই জানা নাই, মানে লিনাক্সের এরকম জানা নাই কিছু, আমি ইসাবেলটা ইউজ করি। ওটা হতে পারে কারণ গ্রাফিক্যাল মোডে একটু থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর একটা বিষয়, মানে এটা এই টপিক মানে এই মিটিং এ শেয়ার করা ঠিক হবে কিনা, আমার মানে একটা বিষয় জানার দরকার বা হেল্প দরকার। সেটা হচ্ছে আমার এই হেলথ সেক্টরে আছি তো আমি, তো এখানে আমার মানে নতুন একটা ডায়াগনস্টিক সেন্টার হবে। তো এই জায়গাতে মানে আমার একটা হচ্ছে আইপির প্ল্যানিং আর কি, ভিলেন সহ, এরপর ওয়ার্ক ফ্লো, নেটওয়ার্ক ডায়াগ্রাম। আমার ডিভাইস গুলো সব কেনা হয়ে গেছে। ডাটা ব্যাকআপ পলিসি বা এটা বিভিন্ন থাকে সিকিউরিটির যে ইস্যুগুলো, তো এগুলো আসলে কোন এক্সপার্টের কাছে গেলে এই টোটাল একটা সলিউশন পাবো প্রপার ডকুমেন্টেশনের জন্য? কারো যদি জানা থাকতো একটু বলতেন। আপনার লোকেশন কোথায় ভাই? মিরপুরে। আপনার বেস্ট হয় যে আইএসপির কাছ থেকে সার্ভিস নেন। ওই আইএসপি কেউ যদি হচ্ছে আপনি পার্সোনালি কারোর সাথে রিচ করতে পারেন তাহলে বেটার হয়, ওরা হচ্ছে বেটার প্ল্যান দিতে পারবে। তারপরেও হচ্ছে লিঙ্কডইনে আপনি যোগাযোগ করতে পারেন যারা হচ্ছে এই ডিজাইন আইএসপি তে কাজ করে বা হ্যাঁ, বল ভাই প্লিজ। আপনি ডিজাইন চাচ্ছেন না ফুল সলিউশন চাচ্ছেন? ফুল সলিউশনই, মানে আলাদা আলাদা এক্সপার্টের কাছে যাওয়ার থেকে কারো যদি মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা মিনিমাম একটা নলেজ থাকতো, যে আমার মূলত দরকার ধরেন আইএসও একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, মানে ডিজিএইচএস হেলথের যে কিছু আমি রিকোয়ারমেন্ট আছে। আগে বলি আপনি আশিক ভাই কি আপনার কি সলিউশন আছে না মানে এটা করা যাবে মানে অন্য কাউকে হার করা যাবে? মোস্তেন বিল্লার ভাইয়ের যে আসলে রিকোয়ারমেন্ট এটা আমি ঠিক বুঝতে পারি না। আপনি কি মানে ডেটা সেন্টার সেটআপ করতে চাচ্ছেন এরকম? না না না, একটা ডায়াগনস্টিক সেন্টার। সেটা বুঝতে পারছি, কিন্তু সেখানে আপনার কি সলিউশনটা চাচ্ছেন? আচ্ছা, সলিউশন হচ্ছে আমার ইউজার হচ্ছে আপনার, সরি, ইউজার বলতে আমার নোট হচ্ছে অ্যারাউন্ড 200 হবে, হ্যাঁ। হুম। আমার নেটওয়ার্ক সুইচ আছে ধরেন 20টা, হুম। সার্ভার ফিজিক্যাল থাকবে না, আমার যে ইআরপিটা ওটা অনলাইনে হোস্ট হবে। হুম। হ্যাঁ, তো আমার আইপির প্ল্যানিং আর কি, হ্যাঁ, ভিলেনের যে প্ল্যানিংটা এটা দরকার, হুম। প্লাস এসওপি ভাইয়া দরকার। কি আইপি টেলিফোনের কথা বলছেন? না 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 না। উনি হলো নেটওয়ার্কটাকে নতুন করে করবে যেটাতে হলো হ্যাঁ। আপনার ভিলেন ইমপ্লিমেন্ট করবে এবং আইপি গুলোকে ওই ভিলেন অনুযায়ী মনে হয় গ্রুপিং করবে আর কি। মানে এক কথায় নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার রেডি করে দিতে হবে। মানে উনি হচ্ছে লোকাল ল্যান্ডটাকে অর্গানাইজ করার ক্ষেত্রে যা যা যাবতীয় কনফিগারেশন হইতে ডকুমেন্টেশন সহকারে পুরো প্রসেসটা একজন কে দিয়ে করায় নিতে চাচ্ছে আর কি, বা এরকম হ্যাঁ, হতো। হ্যাঁ, ডকুমেন্টেশনটা আমার মেন। ধরেন কাউকে আচ্ছা, যদি সেখানে কি VM আপনি কি মানে প্রক্সমক্স ইউজ করতে চাচ্ছেন আপনার ভিএম গুলোর জন্য? না, প্রক্সমক্স আমি হচ্ছে শুধু কল সেন্টারটা ইউজ করব, আর বাকিটা আমার অনলাইনে হোস্ট থাকতেছে ইআরবি মেইন যেটা। আর ইআরপিটা হলো ক্লাউডে থাকবে হুম। আর বাকিগুলো হলো আপনার ওই কল সেন্টারের জন্য যে এটা আছে মানে পিএমএক্সটা আছে ওটা হলো আপনার ইন হাউসে রাখবে যেটা হলো প্রক্সমসে করবে। হ্যাঁ, আর এটা বাকি যে ওনার আছে ওই নেটওয়ার্কটা উনি ভিলেনে কনভার্ট করবে আর কি। করে আপনার আচ্ছা, প্রক্সমক্সে যদি আপনি যদি 200 মতো নোট ক্রিয়েট করতে চান, সেখানে যদি ভিলেন করে আপনি নেটওয়ার্ক কনফিগার করতে চান সেটা করে দিতে পারবো, এবং সেটার উপর অলরেডি আমার প্লেলিস্টে কিছু ভিডিও আছে। হ্যাঁ, আপনি তো
তো দেখলে একটু ক্লিয়ার হতে হবে যে আপনি এরকম ভিডিওটা করছেন কেন। আপনি আপনি যদি সলিউশনটা করতে পারেন তাহলে মানে ওনার জন্য হেল্প হয়, এটাই উনি চাচ্ছে আর কি। হ্যাঁ, বা যদি পেইড হয় এরকম কেউ যে আমার এটা অবশ্যই হ্যাঁ সেটা হ্যাঁ, তো সেটা সমস্যা নাই আর কি। আপনি হচ্ছে একটা নেটওয়ার্ক রাখতে চাচ্ছেন আপনার ভিএম গুলোর জন্য, না একটা না রাখতে চাচ্ছেন। না, না, আমি বুঝাইতে পারি না মানে ভাই, মানে বা আপনারটা হয়তো বা আমি বুঝতে পারি না, সেটা হচ্ছে আমার আপনি আরো ওপেনলি বলতে হবে। এটা তো ওপেন কমিউনিটি, এখানে কি আপনার অফিসে সব বলে দিবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে হোসেন ভাই এটা নিয়ে মনে হয় আমরা পরবর্তীতে আলোচনা করতে পারি। আশিক ভাইয়ের সঙ্গে কথা বলেন, হ্যাঁ বলে দেখেন। আচ্ছা যদি আশিক ভাই যদি করে তাহলে ওকে, না করলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। মানে আমি আশিক ভাই অনুমতি নিয়ে বলতেছি। হ্যাঁ শিওর শিওর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা নিয়ে ঠিক আছে, তাহলে আমরা পরে সবসময় আশিক ভাই আপনার সাথে আমি ইনশাল্লাহ ওকে কথা বলবো। ঠিক আছে আর তাহলে আপনার ওই এসাবেল সার্ভারের সোয়াপ মেমোরিটা একবার চেক করে দেখেন, ওটা খুব কম আছে কিনা একবার চেক করে দেখেন। আচ্ছা আচ্ছা, ভাই অ্যাস্টেরিক্স নিয়ে আমি একটু জাস্ট ইনপুট দিতেছি। সেটা হচ্ছে আমি গত জাস্ট 2 দিন আগে অ্যাস্টেরিক্স একটা সার্ভার করছিলাম, ডেপ্লয় করছি। তো আমি যেটা পাইছি, যদি আপনি ডিফল্ট পোর্ট 5060 ইউজ করেন, তখন হয় কি আপনার এই অনেক সময় ব্রুট ফোর্স অ্যাটাকটা আসে আর কি। তখন আপনার র্যাম ইউজেস বেড়ে যেতে পারে। তো আপনি অ্যাস্টেরিক্সের সিএলআই কমান্ড দিয়ে লাইভ একটু মনিটর করবেন যে আপনার সার্ভারে কি হিট আসতেছে। যেমন আমি আজকে হঠাৎ করে ঢুকছি, আমার 5060 পোর্টে ছিল, আমি ঢুকে দেখি যে আমার মানে কন্টিনিউয়াসলি আইপি গুলা থেকে হিট আসতেছে আর কি। তো পরে আমি পোর্ট চেঞ্জ করে দিয়েছি, সাথে সাথে স্টপ হয়ে গেছে। তো এটা একটা আপনি ট্রাই করে দেখতে পারেন আর কি। আচ্ছা হ্যাঁ, আমার ডিফল্ট পোর্ট রাখা আছে, পোর্ট চেঞ্জ করে নেই, যদিও নেটওয়ার্ক আলাদা করা, মানে ইয়ে নাই, নেটওয়ার্কে নেট করা নাই আর কি। হ্যাঁ, মানে লোকাল পাবলিকে নাই আর কি, না, পাবলিকে নাই, ইন্টারনাল। হ্যাঁ আচ্ছা, ইন্টারনেট, হ্যাঁ। সেক্ষেত্রে অবশ্য সমস্যা নাই, তাইলে আপনার অন্য কোথাও সমস্যা। আচ্ছা আচ্ছা, আচ্ছা তো চলুন আমরা আমাদের ইয়াতে ফিরে আসি স্ক্রিনে। তো এখানে আমি কিন্তু আপনাদের লাইব্রেরি রেখেই আরো 2টা নোট অ্যাপ্লাই করলাম। এখন হচ্ছে এই 3টা নোটকে মিলাই আমরা হচ্ছে একটা ক্লাস্টার ক্রিয়েট করব। তো সেটা আমরা কিভাবে ক্রিয়েট করব, আমরা হচ্ছে ডেটা সেন্টারে চলে যাব, ডেটা সেন্টারে চলে যাওয়ার পর ক্লাস্টারে চলে যাব, তারপর হচ্ছে ক্রিয়েট ক্লাস্টার, জয়েন ক্লাস্টার, জয়েন ইনফরমেশন, তারপর হচ্ছে জয়েন ক্লাস্টার। তো এই ক্লাস্টারটা আপনি নোড 1 এও করতে পারেন, 2 তেও করতে পারেন, 3 তেও করতে পারেন, এবং এখানে আমরা 3টা নোড নিয়ে ক্লাস্টার ক্রিয়েট করতেছি। মানে এটাই যে স্ট্যান্ডার্ড বিষয়টা এরকম না, তবে মিনিমাম 3টা রাখা এটা ভালো আর কি। হাই ভ্যালুটের জন্য মিনিমাম 3টা রাখতে হয়। আপনারা চাইলে ক্লাস্টারে ইচ্ছা মতো নোড ইউজ করতে পারেন, এবং বড় বড় ডেটা সেন্টারের প্রোডাকশনে তাই করা হয়, প্রচুর নোড এখানে অ্যাড করে রাখা হয় ক্লাস্টারের মাধ্যমে। তো চলেন আমরা একটা ক্লাস্টার ক্রিয়েট করি, যে কোনো নাম দিতে পারেন। হ্যাঁ, আমি আমার প্রতিষ্ঠানের নাম দিলাম ফ্লোরেস্টা। ক্রিয়েট, একটু সময় নিবে। হ্যাঁ, টাস্ক ওকে। এইখানে আপনারা নিচে হচ্ছে টাস্ক ম্যানেজার আছে, এখানেও আপনারা দেখতে পাবেন যে টাস্কের কোনটার কি অবস্থা। এই যে টাস্ক ক্লাস্টার ক্রিয়েট করছি, এখানে ওকে দেখাচ্ছে। এখানে ক্লিক করে আরো ডিটেলস দেখতে পাবেন। আচ্ছা, তো এটা যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, আমি এবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জয়েন ইনফরমেশন। তো এইখানে যে জিনিসগুলো দেখাচ্ছে আইপি, ফিঙ্গারপ্রিন্ট এবং জয়েন ইনফরমেশন, এই ডাটাগুলো খুবই সেন্সিটিভ। এগুলো আপনারা কোথাও শেয়ার করবেন না, সিক্রেট রাখতে হবে আপনাদের। হ্যাঁ, আর এই ফিঙ্গারপ্রিন্টটা কি, এটা আসলে একটা ডিজিটাল কি, একটা সার্ভারের সাথে আরেকটা সার্ভার কমিউনিকেশন করে এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। তো চলেন আমরা এখান থেকে এই যে কপি ইনফরমেশন কপি করে নিলাম। এখন হচ্ছে আমরা মুভ 2 তে গেলাম, আবার এখান থেকে ক্লাস্টার থেকে জয়েন ক্লাস্টারে যে সেই যে আমি ডাটাটা কপি করছিলাম, এটা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। দেখেন সে আইপি অটোমেটিক ডিটেক্ট করে নিয়ে আসছে আর কি। হ্যাঁ, আমার এটা নোড 1 এর আইপি 249 দেখছেন। আচ্ছা, আমার এক্সপিরিয়েন্স থেকে একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে আপনার যখন যে কাজ করবেন সেটাকে চাইবেন যে প্রুভ করার জন্য যে আসলে কাজ হচ্ছে কিনা। মানে আমি করে রেখে দিলাম, পরে দেখা গেল সেটা আসলে কাজ করতেছে না, এটা আসলে মনে হয় না বেস্ট প্র্যাকটিস। এটা শুধু এই যে এখন ক্লাস্টার ক্রিয়েট করতেছে এখানে না, আপনারা সবকিছুতেই মানে প্রক্সমক্স নিয়ে কিংবা হচ্ছে যারা সিস্টেম অ্যাডমিন আছেন তারা হচ্ছে প্রত্যেকটা কাজ করে এটা ভেরিফাই করার চেষ্টা করবেন। আমি জয়েন দিলাম, একটু সময় নিচ্ছে। আমরা নোড 1 এ চলে এসে দেখেন এইখানে রেড কালার দেখাচ্ছে, মানে এটা ট্রাই করতেছে জয়েন হওয়ার জন্য।
আচ্ছা, এটা জয়েন হতে থাকুক, আমরা আবার ডাটাটা কপি করে নিলাম। যদি আগেই কপি করা ছিল, আবার হচ্ছে ডাটা সেন্টার থেকে এখানে চলে আসলাম, জয়েন ক্লাস্টার দিলাম। এখানে পাসওয়ার্ড দিবেন 249, মানে আমার নোড 1। তাহলে পাসওয়ার্ডটা কার দিতে হবে? সেই নোড 1 এর পাসওয়ার্ডই কিন্তু এখানে আপনাদের টাইপ করতে হবে। দিলাম জয়েন। চলেন দেখি কি অবস্থা। দেখেন আমার নোড 2 কিন্তু এখানে অলরেডি জয়েন হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি আপনার নোড 1 এ যদি লগ ইন করেন, সেইখান থেকে আপনি নোড 2 এ অ্যাক্সেস করতে পারতেছেন, সব তাকে ম্যানেজ করতেছেন, সবকিছু করতে পারতেছেন। কিংবা নোড 2 তেও যদি লগ ইন করেন, সেখান থেকে আপনি নোড 1 এবং 3 লগ ইন করতে পারবেন। কিংবা 3 তেও যদি লগ ইন করেন, সেখান থেকেও আপনি হচ্ছে আপনার ডেটা সেন্টারকে আপনি ম্যানেজ করতে পারবেন। অর্থাৎ যে কোনো একটা নোডে এখন লগ ইন করলেই এটা কিন্তু আমাদের সব কাজগুলো আমরা করে নিতে পারতেছি। এখন আর আমার এগুলোতে আর লগ ইন করার প্রয়োজন নাই। আমার এখানে একটা মানে একটা কোয়েরি ছিল, সেটা হলো হুম। এই যে এখানে যে পাসওয়ার্ডটা দিচ্ছি, এই হুম। পাসওয়ার্ডটা দিয়ে আমি ক্লাস্টারে জয়েন করালাম, করার পরে কোনো কারণে আমি দেখা যায় সার্ভার 3 নম্বর সার্ভারে আমি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেললাম, সেক্ষেত্রে কি আবার করতে হবে, আপডেট করতে হবে, না অটোমেটিক হয়ে যাবে ওটা? এইভাবে তো আসলে আমি পাসওয়ার্ড চেঞ্জ করি নাই, তো চলেন আমরা দেখি পাসওয়ার্ড চেঞ্জ করে কি হয়। ভাই আমার আর একটা কোশ্চেন ছিল, এরপর আমরা মনে করেন আরো 2টা বা 3টা এডিশনাল নোড যখন করব, করার পর আমাদের কি ফার্স্ট যেটাতে ক্লাস্টার ক্রিয়েট করছি ওটার ইনফরমেশনটা নিয়ে নেক্সট গুলাতে সিমিলারলি যেভাবে অ্যাড করছি ওইভাবে Right. অ্যাড করতে হবে? রাইট। প্রথমটারই আপনি যে ডাটা এখানে যাবেন, যাওয়ার পরে হচ্ছে জয়েন ইনফরমেশন ক্লিক করবেন। এই যে জয়েন ইনফরমেশন। আর এখানে ক্লাস্টার আইপি কি সেম সিরিজে দিতে হবে না এনে? না, সেম সিরিজে দেওয়া বাধ্যতামূলক না, এটা আপনার যে কোনো সিরিজে দিতে পারেন। ডিসেবল আচ্ছা হলেই আচ্ছা ভাই, আমার একটা কথা ছিল। হ্যাঁ মেসো ভাই বলেন। হ্যাঁ প্লিজ। আচ্ছা, এমন কি করা যায় ক্লাস্টারে জয়েন করার জন্য স্পেসিফিক পাসওয়ার্ড সেট করার কোনো ওয়ে আছে কি? এটা আমার নিশ্চিত জানা নাই, আপনাদের মধ্যে কারো জানা থাকলে বলতে পারেন। কারণ আমি হয়তো না, এরকম করে না আর কি। আপনি তো হচ্ছে আচ্ছা। ক্লাসটা করতেছেন কেন? আপনি হচ্ছে গিয়ে সবকিছু এক জায়গা থেকে মনিটর করবেন, বা হচ্ছে গিয়ে হাই অ্যাবিলিটির জন্য একটা নোড ডাউন থাকলে আর একটা নোডে আপ থাকবে। এখন তো পাসওয়ার্ড নিয়ে যদি আপনারা মারা যান তাহলে তো হবে না। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম আরেকটা পাসওয়ার্ড কোয়ারি জানার ছিল আশিক ভাইয়ের কাছে, বা এখানে যারা আছেন সিনিয়র আর কি, ক্লাস্টারের ক্ষেত্রে কি এই যে লিংকের ক্ষেত্রে যে আইপিটা কি কোন মানে সেম সিরিজের হইতে হয় বা সেম নেটওয়ার্কের হইতে হয়? না, এটা আইপি রিচেবল হইলে হয়েছে। আইপির কোনো ভেরিয়েন্ট নাই, তাই তো? না, আমার আসলে ভুল হয়েছে এই জিনিসটা দেখায় নেওয়া, যে প্রত্যেকটা আইপি প্রত্যেকটা লোকেশন থেকে রিচেবল কিনা। যেহেতু আমার এখানে অলরেডি ক্লাস্টার ক্রিয়েট হয়ে গেছে সফলভাবে, তার মানে আসলে রিচেবল ছিল। ভাইয়া তো এটা লোকাল লাইনে করছে, এই জন্য এই জন্য হ্যাঁ সিমিলার ডিসিপি ব্লক থেকে হয়ে গেছে। সব আইপি গুলা না, পাইছে। সবাই তো সেম আপনাদের- আইপি, তাই তো রিচেবল। হ্যাঁ, যদি ডিফারেন্ট মানে রিচেবল হইতে হ্যাঁ, হবে আইপি different- দিয়ে। হ্যাঁ, এই রাইট। ধরেন আপনার হচ্ছে পাবলিক হোক আর প্রাইভেট হোক, আইপি গুলো একজন আরেকজনের পিংএবল হইতে হবে, পিং করে পাইতে হবে। আচ্ছা, আপনারা যেটা করবেন শুরুতে, আমি ধরে নিলাম আপনার 3টা ডেটা সেন্টার, 3টা সার্ভার 3 লোকেশনে আছে এবং 3টা ক্লাস ভিন্ন, আইপি ক্লাস, পাবলিক আইপি ক্লাস ভিন্ন। আপনার আইপিটা কপি করে নোট ওয়ানে যাবেন, যাওয়ার পর শেলে যাবেন, শেলে যায় এখান থেকে পিং দিবেন, ওই পিং দিবেন। পিং পাচ্ছে কিনা, পাচ্ছে পিং, মানে হচ্ছে রিচেবল। তার মানে আমি এখানে ক্লাস্টার ক্রিয়েট করতে পারবো। এইখানে আইপি সিআইডি এর ভ্যালু কত, সেটা হচ্ছে অন্য ক্লাসের কিনা, এটা আসলে কোনো বিষয় না, এবং এটা আসলে কিছু লজিক্যালি হওয়ার কথা না। আপনার 3 দেশে 3টা ডেটা সেন্টার আছে, 3টা সার্ভার 3 দেশে, তো তাই বলে কি ক্লাস্টার ক্রিয়েট করা যাবে না? অবশ্যই করা যাবে, এটি হচ্ছে সেই বিষয়। আচ্ছা, আমাদের মেহেদি ভাই, আচ্ছা হ্যাঁ, আপনারই মনে মনে স্মরণ করতেছিলাম। এই যে আপনি ক্লাস্টার নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন, এইবার আজকে কি বুঝতে পারছেন ভাই ক্লাস্টার বিষয়টা কি? আমি এই বিষয়ে একটু কথা বলার জন্যই আসলে প্লিজ বলেন। হাত তুলি। আমার কোম্পানির বিষয়ে আসলে এটা কথা একদমই যদি খুবই ইন্টারনেট এবং সেনসিটিভ হয়, তাহলে মনে হয় যে ওয়ান স্ক্রিনে না বলে অন্যভাবে বলতে পারেন। না, আমি সব শেয়ার করছি না।
তিন লোকেশনে 3টা সার্ভার আমার, হ্যাঁ। জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড। হুম, আমি কিন্তু প্রোডাকশন সার্ভারে ক্লাস্টার ডিজাইন করছি, হ্যাঁ, হুম, খুব রিস্ক নিয়ে আর কি করছি মোটামুটি। হুম। করার পরে আমি খুব সমস্যার মধ্যে পড়েছিলাম, এবং এটা হয়তো আপনার কাছে কেমন মনে হবে, তবে আমি সাজেস্ট এটা করব যে আমার রিয়েল এক্সপিরিয়েন্সে আপনি কি করেছেন, যে 3 লোকেশনে আলাদা আলাদা থেকে করেছেন কিনা আমি জানি না, না না, আমারটা তবে তো যদি আমারটা কি percentage? লেটেন্সি যদি বেশি হয়, লাইক দ্যাট জার্মানি থেকে ফ্রান্সের লেটেন্সি বা ফ্রান্স থেকে নেদারল্যান্ডের লেটেন্সি যদি বেশি হয়, প্রবলেমের মধ্যে পড়তে হবে। এটা এটা আসলে সঠিক, মানে আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এটা আর কি আচ্ছা, আচ্ছা। মনে করছি যে। আর আরেকটা ব্যাপার, ধরেন আমরা তো আসলে আমাদের নিজের সার্ভার না, তাই না? আমরা কি করি, ওই সার্ভার গুলো ইকুইনেক্স হতে পারে, বড় বড় যে ডাটা সেন্টার আছে তাদের থেকে ভাড়া নিয়ে চালাই। হ্যাঁ, কোলোকেশন হ্যাঁ, নিচ্ছেন, হ্যাঁ, হার্ডওয়্যার হ্যাঁ, কিনছেন। কো লোকেশন নিয়েছে। এখন যদি 3টা আলাদা আলাদা লোকেশন, আলাদা আলাদা ডেটা সেন্টার, সব আলাদা কোম্পানি, এখন যদি তারা সামহাও তাদেরও মেনটেনেন্স দরকার হয়, হয় কি না? হ্যাঁ, হয়। হয়। তো এখন আমি যদি সবগুলো একই ক্লাস্টারে নিয়ে চলে আসি, তখন এখানে ভেজাল পাইকা যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে, যে যার ইনফরমেশন আলাদা আলাদা ভাবে পেয়ে যাচ্ছে, এবং একটার ইনফরমেশনে যখন আমরা ঠিক করছি তখন সবগুলোতে আপডেট হয়ে যাচ্ছে। সো আই থিংক, আমি মনে করি যে আমার এক্সপিরিয়েন্সে এটা লোকাল যে অর্গানাইজেশন গুলো থাকবে, যাদের নিজস্বই সার্ভার থাকবে, তাদের জন্য আসলে খুব সুইটেবল হবে। থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম ভাই। যেটা বলতেছেন যে আপনার 3 লোকেশনে 3টা সার্ভার যদি থাকে, তাহলে আপনি যে ডেটা সেন্টারে আপনার সার্ভারটা মাউন্ট করছেন, অর্থাৎ ধরলাম আমি হার্ডওয়্যার কিনে আপনি কোলোকেশন সার্ভিস নিছেন, তারা আপনার ডাটা দেখতে পাবে, এই তো বলছেন? মানে একটা অ্যাক্সেস তার কাছে আছে, আবার ধরলাম 3টা নোড নিয়ে একটা ক্লাস্টার ক্রিয়েট করছি, তাহলে বাকি 2টা নোডে কি তথ্য আছে সেটা ধরে নিলাম আপনার সেই ডেটা সেন্টারটা দুবাইতে আছে, তারা দেখতে পাবে, এরকম কি বলতেছেন মিলন ভাই? হ্যাঁ, সেটা তো দেখতেই পাবে, কিন্তু এখানে ওই যে পিং লেটেন্সিরও একটা ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। কারণে খুব প্রবলেমের মধ্যে পড়ে যাওয়া লাগে। আবার আরেকটা ব্যাপার আছে, বড় ব্যাপার, সেটা হলো 3টা আইএসপির পাবলিক আইপি অ্যাড্রেস আলাদা আলাদা। এখন আমি যে ভবিষ্যতে যে ফেইল ওভার করব, রিডান্সি করব, যে ব্যাপারগুলো বলতেছেন, এইগুলো তো আসলে সঠিকভাবে কাজ করবে না, এটাও একটা বিষয়। আচ্ছা, কারণ আমরা 3টা লোকেশন আলাদা, পাবলিক আইপি অ্যাড্রেস আলাদা, মানে আইএসপি আলাদা, এটাই আর কি। সেক্ষেত্রে আপনি বিজিপি করবেন ভাই। বিজিপি করলে তো আপনার এএসএন এর আন্ডারে আপনার আইপি গুলা থাকবে। আর হচ্ছে আপনি কেন ক্লাস্টার করতে যাবেন এটা পিছনে নিশ্চয়ই ব্যাখ্যা আছে, আর কেন করবেন না এটার পিছনে নিশ্চয়ই ব্যাখ্যা আছে। সাপোজ বাট আপনার বাট 3টা আমার নেটওয়ার্কে লোকেশনের আমি কথা মনে করছি বলতেছেন। যে ওইটা সুইটেবল হবে না আমার আমার হ্যাঁ আমার হ্যাঁ, ক্ষেত্রে আর সেটাই কি। সেটাই তো এটা সেটাই দরকার নাই, সেটাই দরকার নাই আমার সেটাই ক্ষেত্রে। সেটাই এক ভাই একজনের ধরেন। মানে পারপাস থাকে এক এক রকম, তাই আর কি। রাইট রাইট রাইট, ধরেন হচ্ছে আপনি বলতেছেন আপনার ফ্রান্সে একটা সার্ভার আছে। এখন আপনার ফ্রান্সে যদি 3টা সার্ভার বসাইতেন, তাহলে 3টার মধ্যে রিডান্ডেন্সি করতে গেলে তখন কিন্তু ল্যাটেন্সি বলেন, অন্য যেই জিনিসগুলো আপনার হচ্ছে ডিফিকাল্টিস হইতেছে, ইজি, সেগুলো নিয়ে ডিফিকাল্টিস ইজিলি। হইতো না। প্লাস হচ্ছে হ্যাঁ, আপনার হ্যাঁ, যদি হ্যাঁ। নিজস্ব আইপি থাকতো, বিজিবি করা থাকতো, তাইলে অন্যের আইপির উপর নির্ভরশীল হইতে হইতো না, যে কারণে আপনি যেই কোনো আপস্ট্রিম প্রোভাইডার দিয়ে হচ্ছে বেড়ে যেতে পারতেন। তবে এইটাই সঠিক মঞ্জুরুল ভাইয়া, যে যার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট, একটা নেটওয়ার্ক সাজানোর জন্য, স্ট্রাকচারের জন্য। তো সবার জন্য আসলে ক্লাসটার প্রয়োজন নাও হতে পারে, এই আর কি। আচ্ছা রাইট। মিঠুন ভাই, এখানে বিষয় যেটা হয়েছে, প্রত্যেকটা অর্গানাইজেশন তার চাহিদা অনুযায়ী তাদের প্রয়োজন মতো আসলে আর্কিটেক্ট ডিজাইন করে। And আমি একভাবে করলাম, এটা ইউনিভার্সাল, এটাই সঠিক, ব্যাপারটা আসলে এরকম না। এটা নির্ভর করতেছে অর্গানাইজেশনের পলিসি, তাদের হচ্ছে কমপ্লায়েন্স, তাদের প্রয়োজনীয়তা, এগুলোর উপর নির্ভর করতেছে। যেমন আমি আমার প্লে লিস্টে একটা ভিডিও দিছি, নেটওয়ার্ক কনফিগার করছি, সেখানে আমি হচ্ছে পোর্ট নিছি 6টা করে রিটার্নডেন্ট হিসাবে। তো কেন নিছি, এটা হাইবিলিটি নিশ্চিত করার জন্য। এখন এইভাবে যে সবার করতে হবে বা সবার যে আসলে এই ধরনের বাজেট থাকবে, ব্যাপারটা এরকম না। এটি স্বাভাবিক হ্যাঁ, যে একদমই তাই, একদমই তাই, আপনি যেটা বলেছেন একদমই তাই, এবং এটা 100% আপনার কথার গুরুত্ব, এবং এটাই সঠিক। কিন্তু আপনি অ্যাজ এ মেন্টর হিসেবে যেটা করতেছেন এটাই সঠিক, কারণ সব শিখতে হবে আমাদের। কিন্তু আমি জাস্ট আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে, যে আপনি ক্লাস্টারের কথা যখন বললেন, তখন আমি কিছু না বুঝে আর কি, আমিও মনে করছি যে আমার নেটওয়ার্কে ইমপ্লিমেন্ট করে ফেলি। কিন্তু প্রবলেমটা কোথায় পাইছি এটা মানে শেয়ার করলাম। সো আই হোপ সবার একটু ভালো হবে আর কি, যে আমার মতো কারো এনভায়রনমেন্ট যদি থাকে, সেক্ষেত্রে হয়তো না করাই ভালো।
জি জি মেহেদী ভাই, আপনার ইন্টেনশন খুবই পরিষ্কার এবং আমার মনে হয় আমার অবধি সেটা পৌঁছে গেছে আর কি। হুম হুম হুম। একদমই সঠিক, ওই যে প্রবলেমের মধ্যে পড়ে যাওয়া লাগবে। আমি যাই হোক, যেভাবে হোক বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে খুবই হেল্প করে সবাইকে, তো রিকভার করতে পারছি আর কি। হ্যাঁ, আচ্ছা, 0% ডাউন টাইম রেখে আর কি। এআই জি ইউজের ব্যাপারে আপনাদের একটু দিচ্ছি। আমার ক্ষেত্রে আমি জানি এআই এর ব্যাপারে আমার কাছে হাজার কোন ভালো কনসেপ্ট আপনাদের আছে, তবে এআই এর উপরে এতটা নির্ভরশীল হয়ে যায় না। হ্যাঁ, আহ, মানে সে কিন্তু এখনো এতটা সব এআই কিন্তু খুব বেশি ম্যাচিউর হয়ে উঠতে পারে না, তারাও কিন্তু প্রচুর ভুলভাল আনসার দেয়। এখন একটা দুর্ঘটনা ঘটবে, আমার ক্ষেত্রে ঘটছে, আমি অনেকগুলা লাইভ পিএম মনে করেন উড়াই দিছি, পরে শেষে এআই এসে আমার কাছে সরি বলতেছেন, তার সরি তো আসলে কিছু যায় আসে না। কাজেই যখন এআই নিয়ে আপনারা এগুলো স্টাডি করবেন, মিনিমাম হচ্ছে আমার পরামর্শ হলো তিনটা এআই এর সেম কোশ্চেন করেন, ক্লাউডকে জিজ্ঞেস করেন, জেমিনিকে জিজ্ঞেস করেন, চ্যাটজিপিটি জিজ্ঞেস করেন, সবকিছু সফটওয়্যার দিয়ে বেরি হয়ে গেলে সেটা আসলে ইউজ করার চেষ্টা করেন। হ্যাঁ, একদমই সঠিক বলেছেন ভাই, আমরা প্রসঙ্গিক কথাতে যাই এখন। জি আচ্ছা, জি ভাই। তাহলে আমাদের আপাতত ক্লাসটা ক্রিয়েট হয়ে গেছে। আমি যেন লাস্ট, আচ্ছা আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে যাচ্ছিলাম না, চলুন আমরা একটু পাসওয়ার্ড চেঞ্জ করি। কি ঘটনা ঘটে আমরা দেখি। এখন দেখি এটা কি ক্লাসটা থেকে বের হয়ে যায় কিনা। তাহলে আমরা নোট 3 তে এটা করছি। পিপুল ভাই মনে হয় প্রশ্ন করছিলেন না এটা নিয়ে? না, আমি আরেকটা কোশ্চেন করছিলাম, এটা আর এক ভাই করছিল, আমিও করতাম, একসাথে অ্যান্সার এসে যাবে, আচ্ছা, সমস্যা নেই। দেখেন আসলে কিছুই হয় নাই, ক্লাসটারই সে আছে, কোনো সমস্যা নেই। এটা কিভাবে হয়েছে, আমরা ওই যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যখন জয়েনটা করছি, এটা মনে হয় সে পাসওয়ার্ডটা আমার ধারণা সে সিন করে নিছে আর কি। ও জয়েন ইনফরমেশনের যখন ওই যে ইয়াগুলা দিছে। রাইট রাইট রাইট, এই ও যে আচ্ছা, হ্যাঁ কাস্টমারকে দিতে হয় একটা জি। পাসওয়ার্ড। হ্যাঁ, এই এটা আমি এটা সিন করে নিছে সম্ভবত আর কি, যার কারণে সে মানে ক্লাসটা এটা ব্যাক এন্ডে মনে হয় অটোমেটিকলি আপডেট সিন করে হয়, নেবে সিন এরকম হয়, হ্যাঁ কিছু। সিন হয়ে যায়। এই কোশ্চেনটা আসছে যে ফার্স্ট টাইমে যে পাসওয়ার্ডটা দিচ্ছি এই জন্য আমার কোশ্চেনটা আসছে। তো এটা এখন এখন বুঝতে পারছি। আচ্ছা, এখন ভাই এটা এইটা অনেকটা সে এসএসএইচ এর কি বেস অথেন্টিকেশনের মতো কাজ হয়েছে। আচ্ছা আচ্ছা। কি ওই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আই থিংক আমার কাছে এটা মনে হয় যে একটার পাসওয়ার্ড চেঞ্জ করলে সবগুলোর পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, সবগুলো না সেম না হয়ে যাবে। না না আপনি না, সকলে সেম হয়ে যায় না, আচ্ছা same। ভাইয়া, তাহলে আপনি অন্য পিভি গুলাতে ম্যানুয়ালি লগ ইন করে দেখেন তো আচ্ছা আগের পাসওয়ার্ডটা দিয়ে কি হয়। আচ্ছা, আমি হ্যাঁ হ্যাঁ, হচ্ছে আপনি দেখতে পারেন। হ্যাঁ ওকে জি ওকে ওকে জি। ওকে ওকে। না ভাইয়া, একটা পাসওয়ার্ড চেঞ্জ করলে ক্লাস্টারে সবার পাসওয়ার্ড চেঞ্জ হয় না। এই যে ধরেন, এই যে এইটা হচ্ছে আমার নোট 3 এর পাসওয়ার্ড। হ্যাঁ, এটাকে আমি এসএসএস করে লগ ইন করি বাইরে থেকে। আমি প্রথমে আগের পাসওয়ার্ডটা দিচ্ছি। হ্যাঁ, জি। আমার মনে হয় ক্লাস্টার পাসওয়ার্ডের উপরে ডিপেন্ড করেই না। না না, ক্লাস্টার পাসওয়ার্ড হুম। আলাদা, আমিও যেটা জানি, আর নোডের পাসওয়ার্ড ডিফারেন্ট। আচ্ছা, আমি আগের পাসওয়ার্ডটা দিছি, কাজ করে নাই, নতুন পাসওয়ার্ড দিছি, হ্যাঁ লগ ইন করছি। এবার আমি নোট 2 তে যাই। নোট 2 এর এটা হচ্ছে আইপি। এটা আসলে ক্লাস্টারের সাথে পাসওয়ার্ড চেঞ্জ করার এরকম কোনো সম্পর্ক নাই আসলে, আমার যেটা মনে হচ্ছে। আমি বলি যে- পাসওয়ার্ড তো জি, হচ্ছে হোস্টের হয়, ক্লাস্টারে তো হ্যাঁ অ্যাকচুয়ালি পাসওয়ার্ড নাই। পাসওয়ার্ড এটা তো হ্যাঁ কি হ্যাঁ বেস হ্যাঁ, হলো। এটা কি বেস হয়েছে, হ্যাঁ রাইট। এখানে বেসিক্যালি ফার্স্ট টাইমে আপনি যখন ক্লাস্টারিং অ্যাড করতে হয় ওই সময় একটা পাসওয়ার্ড দিতে হয়, এবং ওই যে আমাদের কিটা আছে, হুম। ফিঙ্গারপ্রিন্ট যে কিটা আছে ওটা অলরেডি ও নেগোশিয়েট করে রাখে। এরপরে আপনি যা করেন ও আর এগুলো দেখে না, ও অটোমেটিক ওটা থেকে নিয়ে নেয়। এই যে ভাই আমি ভাই এইখানে হয় কি, ওই যে ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে না, ওইটা ভাইয়া তো হচ্ছে প্রাইভেট কি হিসাবে কাজ করে, আর যেটা পেস্ট করে দিলাম না ইনফরমেশন, এইটা হচ্ছে পাবলিক কি। আর রাইট এটা দেওয়ার রাইট, সময় একটা মেজবা ভাই রাইট। আর যখন একটা পাসওয়ার্ড দিই ওইটা হচ্ছে অথেন্টিকেশন। আমি এটা যে দিলাম কোন ইউজারের অথেন্টিকেশনটা নাই সেই টাইমে, রান টাইমের জন্য। এই হচ্ছে মূল বিষয়। আচ্ছা, তো এখন তো হয়ে গেল সমাধান, মানে আপনি কোনো নির্দিষ্ট নোটের পাসওয়ার্ড চেঞ্জ করলেন, জি, জি। সেটাতে
সমস্যা হয় না। আর আপনার ডিপেন্ডেন্সি নেই। হ্যাঁ, হ্যাঁ, আর যেটা করবেন যে কি বেস অথেন্টিকেশন কথাটা যেহেতু আসলো, এটা একটু বলে রাখি। আপনারা যদি চান যে এই নোটগুলাতে আপনি রুটে অ্যাক্সেস করবেন, তাহলে আসলে পাসওয়ার্ড বেস অথেন্টিকেশন না রাখা আর কি, তখন আপনারা যে কি পেয়ার দিয়ে আপনার পাবলিক কিটাতে উঠাই দিবেন, তারপর সেটা কি বেস অথেন্টিকেশন করবেন। এটা আমরা হচ্ছে যেটা বলছিলাম যে লিনাক্স নিয়ে যখন স্টাডি করব, তখন এইগুলো আমরা হচ্ছে একটু দেখবো আর কি। আচ্ছা, আপনারা এখন পর্যন্ত যারা আছেন সবাই কি ক্লাস্টার ক্রিয়েট করতে পারছেন? আচ্ছা বস, আমি আসলে তখন ওই যে মানে কথার মধ্যে আসলে আর বলতে পারি নাই, সেটা হচ্ছে ক্লাস্টারে যখন জয়েন করছি না, তখন আমি যখন জয়েন দিই ওখানে আমার ক্লাস্টার লগে কোনো এরর নাই, কিন্তু আমি দেখলাম যে ওইটা জাস্ট টাস্ক ওকে আসে না যখন কাজটা সম্পন্ন হয়, ওইটা আসে নাই কিন্তু জয়েন হয়ে গেছে। মানে এই যে এই 2 নাম্বার এবং 3 নাম্বার নোটে ওকে আসে নাই? হ্যাঁ, কোন দুইটার একটা তো ওকে আসে না। হ্যাঁ, এরকম হয়, এটা অসুবিধা নাই। মেইন বিষয়টা হচ্ছে আপনি এখানে ইভেন আপনারও আসে নাই, আমি হ্যাঁ, আপনার এটা আমার খেয়াল আসে না। করছিলাম। হ্যাঁ, তো হ্যাঁ, আমি হ্যাঁ। তখন বলতে লাগছিলাম, কারণ বাকিরা কথা বলতেছিল, আমি ওটা তখন আর ওটা উঠাই নাই আর কি টপিকটা। না, এখানে তখন এটা আসে না। হ্যাঁ, এটা অসুবিধা নেই, কিন্তু এখানে আমারও কিছুক্ষণ আগে এরকম হয়েছিল, আমি রিফ্রেশ দিয়ে আবার নতুন করে লগ ইন করে দেখি হয়ে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। এইটাই হয়, মানে রিফ্রেশ দিবেন তখন দেখবেন লগ আউট হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমার কাজ হয়েছে। আচ্ছা, তাই হয়, কিন্তু এর আসলে ওই কি হইলো, এটা আসলে মুখ্য বিষয় না। যে এইখানে এসে আপনারা দেখবেন যে আসলে ক্লাস্টারের নোডগুলা জয়েন হয়েছে কিনা। তো ক্লাস্টারে তো সুবিধা আপনারা জানেনই, তারপরেও আমরা যদি একটু বলি আবার একদম সহজভাবে, যে ধরেন এখানে এই পিভি ওয়ানে, নোড ওয়ানে আমরা 5টা ভিএম রান করলাম। তো এই ক্লাস্টারের মধ্যে এটা আমরা হাই অ্যাবিলিটি নিশ্চিত করতে পারি, এবং হাই অ্যাবিলিটি নিশ্চিত করার পর দেখা গেল আমার পিভি ওয়ান নোড ওয়ান কোনো কারণে ডাউন হয়ে গেল, তাহলে সে কি করবে? তার এখানে যে ভিএম বা কন্টেনার গুলো ছিল, সে হচ্ছে নোড টুতে নিয়ে যাবে। নোড টুতে নিয়ে সব ঠিকঠাক চলবে। আপনার ভিএম এ যখন যে অ্যাপ্লিকেশন গুলো থাকবে, সেগুলো ঠিকঠাক মতো রিড রাইট হবে। অর্থাৎ ধরেন আমি আবার সেই পুরাতন উদাহরণটা বললাম, যে আপনার একটা ই কমার্স সাইট চলতেছে, ওইখানে ইউজার রেজিস্ট্রেশন একটা ফর্ম আছে, কাস্টমার রেজিস্ট্রেশন। তাহলে সেইখানে যায় ইউজাররা সেই ফর্মটা সাবমিট করতে পারবে। তো ফর্ম সাবমিট করলে কি হয়? ভিএম এর ডাটা রিড এবং রাইট হয়, অর্থাৎ আপনার ডাটাবেসে ডাটা ইনসার্ট হচ্ছে, ডাটা আপনার সার্ভারে ইনসার্ট হচ্ছে, লেখা হচ্ছে, সেটা করতে পারবেন। তখন আপনার এটা চেক করার সময়গুলো আমরা দেখবো যে আমার কোনোভাবে 2 নাম্বার নোটটাও হচ্ছে ডাউন হয়ে গেল, তাহলে বাকি যে ভিএম গুলা ছিল বা কন্টেনার গুলা ছিল, সেগুলা নোট 3 তে চলে যাবে। তখন দেখা যাবে শুধু ডাটা রিড হচ্ছে, আসলে রাইট হচ্ছে না। এগুলো আপনাদের কনফিগার করে দিতে হবে। আবার হচ্ছে পিভি 2 পিভি 3 অনলাইনে চলে আসলো, তখন হচ্ছে এইখানে যে ঘটনাটা ঘটে, এই যে ভিএম বা কন্টেনার গুলো অটোমেটিক্যালি সে হচ্ছে আগের যে নোট সেখানে মাইগ্রেট হয় না, তখন এটা আপনার ম্যানুয়ালি মাইগ্রেট করে নিতে হবে। অটো করা তো অপশন মানে করা যায় না অটো? আমি এখন পর্যন্ত O2 এটাকে হচ্ছে রিভার্স অপশনে দেখে নাই। কে আছে এখানে আমাদের সিনিয়র ভাই, মনিরুল ভাই, এটা কি O2 করা যায়? যেন সে আগে যে আমরা যেটা টেস্ট করছিলাম যে হচ্ছে একটা নোড আমরা ডাউন করে দিছিলাম, একটা নোড ডাউন করে দিয়ে দেখছি যে হচ্ছে ওই নোডের হচ্ছে ভিএম গুলা অটো হচ্ছে মাইগ্রেট হয়ে গেছিল। এই হচ্ছে যেটা হচ্ছে প্রায়োরিটি পায় আর কি, ওদের মধ্যে কোরাম হয়, তো কোরাম হয়ে হ্যাঁ, যে কোরাম উইন হয়। করে। হ্যাঁ, ও হচ্ছে ওর ওইখান থেকে ভিএম গুলা দেখায় আর কি। তারপরে তো হচ্ছে যখন আবার আমাদের আগের নোটটা অন করে দিছি, তখন হচ্ছে গিয়া ও হচ্ছে সুইচ করছে আর কি, আগের নোটে যে ফিরে কোরামে যে উইন করে তাকেই দেখায় আর কি। আচ্ছা, এইখানে মনিরুল ভাই, এক্ষেত্রে তো মনে হয় অড নাম্বার লাগে, ইভেন হলে তো কখনোই হয় না, তাই না? 51%। হ্যাঁ, কোরামটা হচ্ছে অড নাম্বার লাগে। অড নাম্বার মানে মাস্ট আপনি না যখন ক্লাস্টার করছেন তখন হচ্ছে গিয়া কোরামে তখন হচ্ছে গিয়া অড নাম্বার লাগে। মানে ওই যে হোস্ট গুলি যে মুভ করবে তার ক্ষেত্রে তো অড নাম্বার কাউন্ট করে আইদার মানে আগের অবস্থানে যাবে, বা সে যেটা অ্যাভেলেবেল, অড নাম্বার ছাড়া তো মনে ক্যালকুলেশন মিলে না, তাই না? মানে আমি একটা আরএনডি না, আপনি করছিলাম যদি আর কি। দুইটার মধ্যে ক্লাস্টার করেন তখন হচ্ছে দুইজনেরই হচ্ছে গিয়া লিডার ডিক্লেয়ার করে বসে থাকে, সেক্ষেত্রে হয় না। আচ্ছা,
আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে কুরামের ব্যাপারটা একটু আপনাদের বলি। কুরাম মজা করতেছে, আপনার পলিটিক্যাল নেন না বিষয়টা। এই কুরাম ব্যাপারটা কি, এখানে গণতন্ত্রের চর্চা হয়, মানে তারা নিজেরা ভোটিং করে যে যখন একটা নোড ডাউন হয়ে যায় তার যে পিএম গুলো আছে সেটা কোনটাতে যাবে আর কি। এখানে যেই দিকে হচ্ছে ভোট বেশি করে আসলে ওই দিকে সিদ্ধান্তটা মাইনে নেয়, ওই পিএম গুলা এবং কন্টেনার গুলাকে ওই দিকে আর কি শিফট করা হয়। আর কিন্তু এখানে জনগণ কারা তাইলে? এইখানে হচ্ছে ওই যে বাকি যে দুইটা যেই নোড গুলা লাইভ আছে তারাই জনগণ। না, টোটাল নোড হচ্ছে 3টা, তাহলে একটা ডাউন, আর হ্যাঁ। বাকি দুইজন এখন চাইতেছে যে কার কাছে যাবে, তাহলে জনগণ কারা? এখন আসলে যেটা মুজাহিদ ভাই এই ক্ষেত্রেই ঘটনাটা ঘটে, মানে যখন দুইজন হয় আসলে কেউ কাউরে মানে ভোট দেয় না। ওই যে একটু আগে বললো মঞ্জুরুল ভাই যেটা বললো, আমি আমার ক্ষেত্রে রিয়েল এক্সপিরিয়েন্স আছে। মানে আমার কোন একটা কারণে আমার 2 নোট নিয়ে কাজ করতে হচ্ছিল, হ্যাঁ। তো এই ক্ষেত্রে ওরা আসলে ভোট শেয়ার করে না, দুইজনই নিজের মানে প্রধানমন্ত্রী ভাইবা নেয়। তো এই ক্ষেত্রে একটু একটু ডিপেন্ডেন্সি আছে। ভাই আশিক ভাই আরো ক্লিয়ার করতে পারবে বিষয়টা। এটা আচ্ছা, সমাধান আমি হচ্ছে বেজোর ভাই সংখ্যক নোট নেওয়া। হ্যাঁ, না যেমন তাইলে বলেন ভাই। ভাই আশিক ভাই, আমি আপনার ওই কথাটা বুঝছি যে বেজোড় সংখ্যার নোট নেই। আমি আপনার একদম কারেন্ট সিচুয়েশনে আসেন। এখন আছে 3টা, একটা ডাউন হলে তো অটোমেটিক 2টা, তাহলে আমাকে জোড় সংখ্যা নিতে হবে, 4টা নিতে হবে, যেন একটা ডাউন হলে বেজোড় সংখ্যা অ্যাভেলেবেল থাকে। হুম, মানে যেন বেজোর সংখ্যা সিনারিওটা বাইরে থাকে আর কি, ব্যাপারটা এরকম আর কি। যারা ভোটিং করবে সেই ভোটার সংখ্যাটা যেন বেজোর সংখ্যা হয় আর কি। তাইলে ইনিশিয়াল সেটআপ কি জোড় সংখ্যা বেটার না বেজোড় সংখ্যা? আমরা তো বেজোর সংখ্যাই বলতেছি বেটার, তাহলে হচ্ছে ভোটিংটা প্রপারলি হয় আর কি। আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই, আমরা এগুলো নিয়ে সামনে আরো কাজ করবো। আপনি যদি ভাই 4টা নিয়ে কাজ করেন তাহলে ধরেন হচ্ছে দুইজন দুইজনের ভোট দিল, তাইলে কি আপনি আলটিমেট কোন দলনেতা পাইলেন না। যখন 3টা হবে তখন হচ্ছে গিয়া ধরেন ওই একজন নিজেরে ভোট দিল, আরেকজন তারে ভোট দিল, তখন সে দলনেতা হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারছেন রাফি ভাই? জি। আচ্ছা, আপনি কয়টা নোডের কথা বলতেছেন? 5টা হইতে পারে, 7টা হইতে পারে। না না, আমরা সংখ্যা চেঞ্জ না করে একদম মিনিমামের মধ্যে থাকি। যেমন 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 আচ্ছা, যদি 5টা হয়, আহ, আচ্ছা 5টা হইলে যদি একটা ডাউন হয় তাহলে 4টা থাকবে। ফোরামের ক্ষেত্রে মিনিমাম 3টা হলো স্ট্যান্ডার্ড, এরপরে হলো আপনি বেজোর সংখ্যা যতগুলো দিতে পারবেন। আচ্ছা, তাহলে মিনিমাম মিনিমাম যদি 3টা হয়, তাহলে ইনিশিয়াল সেটআপ কি তাহলে 4টা ধরে যেন আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন, মানে কোরামটা কি, আমি যে ভোটিং এর কথা বলছি, এটা কি মানে বেজোড় সংখ্যাটা কি যেন এরকম যে একটা সার্ভার ডাউন হলে যেন বেজোড় সংখ্যা থাকে, নাকি টোটাল সেটআপটাই যেন বেজোড় সংখ্যার উপরে থাকে? একটা একটা ডাউন হোক, দুইটা ডাউন হোক, এটা যেন আসলে বেজোর সংখ্যা থাকে, এটাই হচ্ছে মেইন বিষয় আর কি। তার মানে কিছুটা লাকের উপরে ডিপেন্ড করে সবকিছু। আচ্ছা, ইমরান ভাই এটা সলিউশন দেন, বা হচ্ছে নজরুল ভাই। মানে আমার যে ছোট্ট আমার কোশ্চেনটা কি এক্সপিরিয়েন্স আছে, ক্লিয়ার? হ্যাঁ আমার হ্যাঁ আপনার কোশ্চেনটা কি ক্লিয়ার? কোশ্চেনটা, হ্যাঁ আমি আপনার কোশ্চেনটা অনেকটা ক্লিয়ার। আমি সলিউশন দেবো বলতে আমি আপনাকে এক্সপিরিয়েন্স বলতে পারি, আমি যতটুকু কাজ করতেছি আর কি। মানে কোরামের উৎপল ভাই বা আশিক ভাই ওনারা যারা সিনিয়র আছে যে কথাটা বললো, মানে কোরামের মেইন মানে ঘটনাটাই হচ্ছে মানে 3জন ছাড়া কোরামই হয় না অ্যাকচুয়ালি। হ্যাঁ, 3জন আর উপরে হলে আপনি যত অড নাম্বার নিবেন আর কি, বেজোড় সংখ্যা। হ্যাঁ, তো আপনি 3জন নিয়ে কোরাম করলেন, ঠিক আছে। তো 3জনের মধ্যে আমরা তো ওই ক্লাস্টারের মেইন উদ্দেশ্য হচ্ছে যে কেউ একজন মারা গেলে যাতে আমার রিসোর্স মানে ভাঙ্গা না পড়ে, আরেকজনের উপর গিয়ে মানে ডিপেন্ডেন্ট হিসেবে সে স্টে করতে পারে, ঠিক আছে। তো একজন তো মারা গেল, মারা যাওয়ার সাথে সাথে তার ভোট বলেন বা বলেন সে কাউকে না কাউকে দিল, বাকি 2জনের মধ্যে একজনকে দিলেও তো আপনার নিজের একটা ভোট আছে, আরেকটা পাইলো, সে তো উইন, বাই ডিফল্ট উইন। মানে আপনি বলতেছেন মানে তার মানে এই যে এই লাইনটাই মিসিং ছিল, যে যে ফল করছে সে তার ভোটটা অলরেডি দিয়ে গেছে, এরকমই বোঝানো হচ্ছে। জি, সে তো বলে গেছে যে তার কাছে যাবে, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, ও মানে আচ্ছা আমি আচ্ছা যেভাবে আচ্ছা বুঝি আর কি। আচ্ছা, তাহলে এখন সিনারিও আমার কাছে ক্লিয়ার। তো এই হচ্ছে ভোটটা কি বিষয়। এরকম দেয় সেক্ষেত্রে যে মারা গেল সে ভোটটা কি যার রিসোর্স ইউজেস কম তাকে ভোট দেয়, এরকম কোনো কিছু আছে কি? রিসোর্স তো লাগবেই, কারণ হলো আপনি 128 জিবি একটা র্যামের একটা রিসোর্স মানে মারা গেছে, ও তো 128 জিবি তো খুঁজবে আগে, যখন খুঁজে পাবে না তখন তো আপনাকে দিতে হবে।
মানে আপনাকে কোরামের ক্ষেত্রে আপনাকে 3টা রিসোর্সই সেম রাখতে হবে, এবং আপনার 3টা রিসোর্সের ও তখন কোরাম করে ফেলে, করে ও তখন ইনিশিয়ালি ভোট নিয়ে নেয় যে আমরা এই কোরামে এইভাবে ভোট হবে, এর ভোট ওকে দিবে, ওর ভোট ওকে যাবে। আমরা তো প্রাইমারি সেকেন্ডারি এইভাবে বলে দিচ্ছি না, তাই কিনা আসিফ ভাইয়া? এই আপনার যে আমরা তো যখন যে কোরাম কোরাম করি ওই সময় মনে হয় বলে দিতে হয় এইসে করার সময় যে ফার্স্ট কে, সেকেন্ড কে, থার্ড কে, ওইভাবে তো মনে হয় ফার্স্টে আগে আমরা জি জি উৎপল ভাই, ওখানে প্রায়োরিটি সেট করা যায়। Priority আশিক set ভাই করা আরো যায়, right, right, হ্যাঁ। হ্যাঁ, মানে প্রায়োরিটি সেট করা যায়। হেলদি নোটকে বলে দেয়া যায়। মানে আমরা বাস্তব লাইফে কি করি, মানে আমরা তো বলি যে আমার যদি চাইল্ড থাকে, ইয়ে থাকে, যে আমি বিপদে বললে এট ফার্স্ট কার সাথে তুমি কথা কথা বলবা, এরকম আর কি বিষয়টা। মানে রিয়েল লাইফে যেটা দেখছি আর কি, হেলদি নোটকে বলে দেয়া যায় যে ওইদিকে তুমি ড্রাইভার হবা বা ওর সাথে কমিউনিকেট করবা। কথা বলার পরে প্রাইমারি লোকের না পেলে ও সেকেন্ডারি লোককে তখন খুলবে। ওই সেম ভাবে এখানেও হবে। তো আমরা প্রথমে বলে দিব ওই এইচএ করার সময় যে প্রাইমারি সেকেন্ডারি থাকবে, তো ও প্রাইমারি প্রথমে খুঁজবে, খোঁজার পর দেখবে যে রিসোর্স নাই, ও সেকেন্ডারিতে তখন চলে যাবে। এইভাবে আসলে ফোরামটা। আচ্ছা, অসুবিধা নাই, আমরা কোরআনের বিষয়টা আরো ক্লিয়ার হবো আরেকটা সেশনে। বলা যাবে ভাই আরো। মানে এই পার্টি একটু যদি বলি, যেহেতু কোরামে আছে, কিন্তু ওই যে একটু আগে আমি কোশ্চেন করছিলাম যে আইপি নিয়ে, আসলে আইপির রিচেবিলিটিটা যেহেতু আমি কাজ করতেছি এটা জানি, কিন্তু আমার ক্ষেত্রে মানে আমার একটা জায়গায় আমি লাস্ট কয়েকদিন ধরে সাফার করতেছি। আমারটা হচ্ছে ভিন্ন সিনারিও, মানে লোকাল প্রসমক্সের উপর আবার আমি ওপেন সেন্স ফায়ারওয়াল ইয়ে করে ওইটার থেকে হচ্ছে যে প্রাইভেট আইপি দিয়ে অন্য মানে কাজ কাম করি আর কি, কিছু একটা কাজ হচ্ছে। তো এই ক্ষেত্রে আমার একটা মানে কাজের পারপাসে হয়েছে কি, আমার নোটগুলি মানে আমার দুইটাই নোট, আমার মেইন ব্যারিয়ার হচ্ছে আমার দুইটা নোটের মধ্যে আমার ক্লাস্টার করতে হয়েছে। মানে আরেকটা নোট আমি রিসোর্স স্বল্পতার কারণে পারি নাই, হ্যাঁ। তো দুইটা নোটের মধ্যে এই কোরাম রিলেটেড আমি প্রায় ইস্যু রেজ করি, আর আমার হচ্ছে যে লোকালে নেস করা, তো পুরো ডাটাটা হচ্ছে ওই নেসের মধ্যে, হ্যাঁ, বিএম এন্ড আদার্স রাখি। তো যেটা ঘটনা আমি একটু আগে কেন জিজ্ঞেস করছিলাম, ক্লাস্টারটা আমার করতে হয়েছিল ওই একেবারে ইনসাইডের ফায়ারওয়াল থেকে, যে আমি প্রাইভেট আইপি নিছি ওই প্রাইভেট আইপির থ্রুতে, হ্যাঁ। তো এই জন্য আমার কোয়ারিটা আসছিল কি, এখানে কি এই ক্লাস্টারের ক্ষেত্রে আইপি কোনো ডিপেন্ডেন্সি কিনা। আশিক ভাই, আইপি তো অবশ্য রিচেবিলিটি থাকে, কিন্তু তাদের মধ্যে তো আমি যতটুকু কাজ করে দেখছি, মানে আমি যখন ওই যে ইয়ে করি, কি এর থ্রুতে শেয়ার করে দেই, মেইন মানে জয়েনিং এর কাজটা কি আইপি দিয়ে হয় না ওই যে নিজেদের মধ্যে যে কি শেয়ারিং হয় ওইটা থ্রুতে হয়? অবশ্যই না, এটা আইপি দিয়েই হয়, কারণ হচ্ছে সে আইপি ছাড়া তো একজনকে রিস্ক করতে পারবে না। আইপি ছাড়া তো কমিউনিকেশন অবশ্যই না, মানে মেইন ঘটনা কি আইপি ডিপেন্ডেন্সি না, মানে কোন পার্টটা মনে করেন যে একেবারে ডিপেন্ড? প্রথম কথা তো ভাইয়া, ভাই আইপি। ভাই বলেন মঞ্জুরুল ভাই। ভাই আমি মনে হয় আপনার প্রবলেমটা বুঝতে পারছি। সেটা জি হচ্ছে আপনি দুইটা নোড করছেন, দুইটা নোডের উপরে আবার হচ্ছে ফায়ারওয়াল বানাইছেন। না, সেই ব্যাপারটা ফায়ারওয়ালের ব্যাপারটা বা এরকম না। লাইক আমি যদি আপনাকে বলি নোড এ কেমন, নোড হ্যাঁ এ এবং নোড বি, হ্যাঁ। তো নোড এ এর উপর আমার ঘটনাচক্রে আমার ফায়ারওয়াল দিতে হবে, হ্যাঁ। আমার ইয়ে হচ্ছে যে রিকোয়ারমেন্ট ছিল আমি ফায়ারওয়ালের ভিতরে হচ্ছে বিএম গুলি রাখবো, হ্যাঁ, এনিহাও। তো এই ক্ষেত্রে যেটা হয়েছে, নোড এর উপর আমি ফায়ারওয়াল দিছি এবং নোড এ এর থেকে আমি ডিএসসিপি থ্রুতে প্রাইভেট আইপি ইয়ে করছি, হ্যাঁ। দিয়ে হচ্ছে যে আবার নোড বি তে আমি পাবলিক আইপি অ্যাড করছি। বোথ হচ্ছে যে নোডই পাবলিক আইপিতে আছে, কিন্তু তাদের মধ্যে যে ক্লাস্টারটা করছি না ওইটা প্রাইভেটের মধ্যে। মঞ্জুর ভাই বুঝতে পারছেন? আপনি একটা নোডে ফায়ারওয়াল আছে, আরেকটা নোডে ফায়ারওয়াল নাই, এরকম? না, বোথ নোডে ফায়ারওয়াল আছে। কেমন? বোথ নোডে হ্যাঁ, ফায়ারওয়াল আছে, তাহলে কিন্তু বোথ নোডে ফায়ারওয়াল ফায়ারওয়াল আছে, বোথ নোডই হচ্ছে পাবলিক আইপিতে, কিন্তু রাইট আপনার ভিএম গুলো চলে হচ্ছে গিয়ে প্রাইভেট আইপিতে। রাইট। এবং এখন কি আপনার হচ্ছে ওই যে মানে ক্লাস্টারটাও হচ্ছে আমার প্রাইভেটে, কেমন মানে ক্লাস্টারও আমি এটা কি আপনি সিকিউরিটির জন্য ভাই করছেন সুশান্ত ভাই? হ্যাঁ, মানে আমার প্রাইভেটে রিকোয়ারমেন্ট ছিল আর কি বিভিন্ন কারণে, হ্যাঁ। আপনি সিকিউরিটি বলতে পারেন বা এখন ভাইয়া আপনার তো হচ্ছে দিন শেষে যেটা হয়েছে যে আপনার ফায়ারওয়ালের আন্ডারে যেহেতু বিএম গুলো সেগুলো আলাদা একটা ল্যানে চলে গেছে। এখন রাইট এই রাইট। আলাদা ল্যান, তাহলে দুইটা নোডে কিন্তু দুইটা নেটওয়ার্ক হয়ে গেল। এখন এই না, দুইটা দুইটা নেটওয়ার্ক দুইটা একজন দুইটা নোট, না দুইটা নোটের দুইটা নেটওয়ার্ক না, একটা নেটওয়ার্কই। কারণ হচ্ছে যে আমি একটা ফায়ারওয়াল নেটওয়ার্ক কি থেকে সেম কিন্তু সেম আইপি ইউজ করতেছেন সেম ব্লকে? একটা সিরিজ লাইক হচ্ছে 10.10./24 এর, হ্যাঁ। এখন ওরা কি চিনতে পারে? হ্যাঁ হ্যাঁ, চিনতে ওরা আমি তো কাজ কমিউনিকেট করতেছি। করতেছে দিন শেষে পাবলিক আইপিতে। না না না, যদি চিনতে পারে এই তাহলে সমস্যা নাই।
যদি চিনতে চিনতে না পারে। পারে তাহলেই সমস্যা। চিনতে পারে, কারণ তাদের ক্লাস্টারটা তো ওই যে করাইছি প্রাইভেটের উপর দিয়ে, কেমন এই জন্য আমার কোয়ারিটা ছিল, কারণ আমি মানে অনেক পরে পারছি, হ্যাঁ প্রচুর খাটাখাটনি করে, তো মেইন এই জন্য আমার আপনি কি মাঝখানে টানেল কোয়ারিটা করছেন? ছিল। না না, কোনো টানেল না, ওটা করা যায়, মানে করতে পারছি, কিন্তু এই ক্ষেত্রে মেইন কাহিনীটা হচ্ছে যে আমি জানতে চাচ্ছিলাম এই জন্য যে আসলে আমরা যে ইয়েটা করি, ক্লাস্টারটা করি, এটা ফুললি ডিপেন্ডেন্সি কি আইপির উপর, না হচ্ছে যে ওই যে কি এন্ড পেয়ারের উপর? আপনি মেবি ব্যাখ্যা দিয়েছিলেন রিচেবিলিটির উপর ভাইয়া। প্রোটোকল দিয়ে রিচেবিলিটির উপরেই তো। হ্যাঁ মানে চিনতে পারলেই হইলো। চিনতে পারলেই হলো। ওকে ওকে ভাই, ওকে। আচ্ছা, থ্যাংক ইউ মঞ্জুরুল ইসলাম ভাই, ইমরান ভাই। আচ্ছা, আমরা কোথায় এটা ছিলাম? হয় কি আশিক ভাই, আমি একটু এখানে প্লিজ বলি, প্লিজ যেহেতু বলেন। ভাইয়া হচ্ছে যেই ডিজাইনের কথা বললো, এটা সবাই করে না। এটা করে কখন, যখন হচ্ছে কি আপনার কেউ যখন ডিএমজে কনফিগার করতে চায়, দেখায় যে হচ্ছে কোনো একটা ফায়ারওয়াল, ওই ভার্চুয়াল ফায়ারওয়াল গুলো ইউজ করে, বিশেষ করে ওপেন স্যান বা পিএফস্যান ইউজ করে ওয়ান কনফিগার করে, আর ল্যানে হচ্ছে গিয়ে সে প্রাইভেট আইপি ইউজ করে, যাতে হচ্ছে ওয়ানটা দিয়ে ফায়ারওয়াল দিয়ে সে যাতে হচ্ছে অ্যাটাক গুলা হচ্ছে গিয়া মিনিমাইজ করতে পারে। এমনি তো প্রক্সিমক্সের ফায়ারওয়াল আছে, প্লাস হচ্ছে এক্সট্রা লেয়ার হিসেবে আলাদা ফায়ারওয়াল ইউজ করে। তো সেক্ষেত্রে তখন সে ওই ল্যান দেখায় বিহাইন্ডে, আর আবার হচ্ছে গিয়া ল্যানের গুলো আবার হচ্ছে ডিএমজে নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে পারলো। আহ এই এইরকম যখন হচ্ছে আর্কিটেকচার করে ডিজাইনের নেটওয়ার্কের, তখন হচ্ছে গিয়ে এই আর মানে এগুলো ইউজ করে আর কি। জি মঞ্জুর মঞ্জুর ভাই, জি রাইট। আপনি মেইনলি আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার পাবলিক আইপি লিমিটেশনের কারণে আমার করতে হয়েছিল, কেমন, কারণ আমার হচ্ছে মাল্টিপল ভিএম দরকার ছিল। আমি একটা সফটওয়্যার কোম্পানিতে আছি আর কি, হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আমাদের অনেকগুলি আর&ডির পারপাসে মানে অনেক আউটসাইড থেকে অ্যাক্সেস লাগে। তো মেইনলি হচ্ছে ওই যে ভাইয়ারা কালকের, আমি ভিডিওতে, আমি লাস্ট ক্লাসে পুরোটাই ছিলাম না, তো একটা পর্যায়ে দেখলাম যে ওই যে আপনারা মেবি ক্লাউড ফ্লেয়ার দিয়ে আইপি ইয়ে করে সাবডোমেন দিয়ে আউটসাইড থেকে অ্যাক্সেস এর বিষয়গুলি দেখাচ্ছিলেন কাউরে একজন মেবি। তো এই ক্ষেত্রে ওই যেটা আপনি বললেন, আমার প্রায় পাবলিক আইপির মানে লিমিটেশনের কারণে মেইনলি হচ্ছে ফায়ারওয়ালটা ইউজ করা, তাতে দুইটা পাবলিক আইপি দিয়ে আমি মাল্টিপল বিএম কে হচ্ছে আউটসাইড অ্যাক্সেস দিতে পারি, কেমন, অথবা হচ্ছে যে লোকাল ডেভেলপারদেরকে হচ্ছে যে ভিপিএন করে দেই, দেন ওভাবে আর কি, বুঝছেন? এই জন্য ভাইয়া, অন্য 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 কোনো পারপাস না। মানে মেইন মেইন ইয়ে ডিএমজেড ছিল না, হ্যাঁ ফায়ারওয়াল ছিল সিকিউরিটি রিজনে, আর মেইনলি হচ্ছে আউটসাইডে হচ্ছে যে পাবলিক আইপি যাতে দুইটা দিয়ে আমি 20-25টা আউটসাইডে বিএম ইউজ করতে পারি, এটা ছিল মেইন কারণ। হ্যাঁ আচ্ছা, আমি সম্ভবত স্ক্রিনে একটা মাইক্রোটিকটা ওপেন করছিলাম। হ্যাঁ, ইমরান ওইটাই ভাইয়ের আসলে নেটিং। হ্যাঁ, ওইটাই ইমরান নেটিং ভাইয়ের করা, কথা অনেক থ্রুতে নেটিং করা। ইমরান হ্যাঁ, ভাইয়ের কথা থ্রুতে আসলে আসলাম যে এটা আসলে আপনি আপনার অর্গানাইজেশনের কস্ট মিনিমাইজ করতে যাচ্ছেন, যে এত ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, R&D আমার আসলে মাইক্রোটিকটা তত বেশি হেলদি ছিল না, তো ওটার উপর লোড না দিয়ে ওপেন মানে ওপেন সোর্সের উপর দিয়ে চালাই দিলাম, কেমন। আচ্ছা, এটা হচ্ছে কি, এই যে আমার দেখছেন কোড অলরেডি ফরওয়ার্ডিং। হ্যাঁ, এটা কোড কোড ফরওয়ার্ডিং। ফরওয়ার্ডিং, এটা হচ্ছে নেট করে কোড ফরওয়ার্ড করে চালাচ্ছি আমি। যে আইএসপি লাইন ইউজ করি আমার অফিসে, এখানে দেখা যাচ্ছে পার পাবলিক আইপির জন্য ওরা 200 টাকা চার্জ করে প্রতি মাসে। আমি যদি ব্লক নিতাম 24/, তাহলে তো ইয়ারলি কমে পড়তো আমার। এখন আমার প্রায় এই ধরনের মেশিন প্রয়োজন হয় আমার নেটওয়ার্কের বাইরে থেকে অ্যাক্সেস করার। এইগুলোর জন্য প্রত্যেকটার জন্য তো আসলে পাবলিক আইপি নেওয়া কঠিন। আমি করবো আর&ডি, এটা প্রোডাকশনে চলবে না, তো এত আইপি তো নেওয়া পসিবল না। তখন আমি এটা মাইক্রোটিক দিয়ে করছি। এবং কি মজার ব্যাপার হচ্ছে, আপনারা বাসা বাড়িতে যে রাউটার গুলো ইউজ করেন, টিপি লিঙ্কের অথবা এখন রোজি ব্র্যান্ডের রাউটার খুব আমার চলছে, এটাতে কিন্তু আপনারা এই যে পোর্ট ফরওয়ার্ডিং সুবিধাটা পাবেন। যদি ওইগুলোতে লিমিট থাকে, যেমন আমার সেটা রোজি ব্র্যান্ডের রাউটার আছে, এটা 50টা পোর্ট ফরওয়ার্ড করা যায়। তো আমার আর&ডির জন্য তো অ্যাক্সেস করতে পারলে হইলো, এটা তো আমার পাবলিক আইপি দিয়ে লগ ইন করতে হবে, বিষয়টা এরকম। এবং মজার ব্যাপার হচ্ছে, আপনার পাবলিক আইপি প্রাইভেট আইপি কে আপনি পোর্ট ফরওয়ার্ড করে এটা আপনার রেকর্ড অ্যাড করে এটা আপনি ডোমেইন দিয়েও আপনি অ্যাক্সেস করতে পারবেন, যেটা আমরা যে গত সেমিনারে দেখছি আর কি। তো এটা আপনারা যারা এখন প্রক্সিমক্স স্টাডি করবেন, আপনারা নিজেরা ওটা করতে পারেন আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন আমরা যেহেতু ক্লাস্টার ক্রিয়েট করে ফেললাম, আমরা তো দেখতেছি যে এখানে হচ্ছে আহ, আমার 3টা নোট এক জায়গা থেকে ম্যানেজ করতে পারতেছি।
আমরা একটা কন্টেনার আপাতত মানে যেহেতু ক্লাস্টারটা ক্রিয়েট হইলো একটা পরীক্ষামূলক একটা কন্টেনার ক্রিয়েট করি, একদম পরীক্ষামূলক। কি বলেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা, এইখান থেকে আমরা একটা কন্টেনার ডাউনলোড করে নিই, একটা টেমপ্লেট ডাউনলোড করি। উবুন্টু লাইটওয়েট কন্টেনার। আমরা গত সেশনে কন্টেনার নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, এই যে আমরা যারা ভার্চুয়ালাইজেশন শিখতেছি, আপনারা সিনিয়ররা যারা মানে কাজ করতেছেন, তো এই আপনার আমার ধারণা আপনাদের উপরে মাঝে মাঝে এই ধরনের দায়িত্ব আসে যে ভাই আপনি এটা তো পিএম দিলেন, এখন আমার একটা ওয়েব সার্ভারও কনফিগার করে দেন, এখানে এই সাইটটা হোস্ট করে দেন। যারা ডেভঅপস আছেন তাদের তো কাজে এটা, আর যারা শুধু সিস্টেম অ্যাডমিন আছেন তাদের ক্ষেত্রে এই ধরনের দায়িত্ব কিন্তু পড়তে পারে বা পরে হর হামেশায়। তো আমরা যদি একটা ওয়েব সার্ভারের সামনে কনফিগার করি তাহলে বিষয়টা ভালো হয় না, একদম র এনজিনিক্স দিয়ে? জি জি ভালো হয়। এবং পাশাপাশি ওই যে ভাই বললো যে হচ্ছে পোর্ট ফরওয়ার্ড করে এ রেকর্ড এন্ট্রি করে, এটাও আমরা একদম লাইভ চেক করে দেখা যেতে পারে। মেজো ভাই ভাই আপনার কিছু বাদ দিবেন না। মেজো ভাই লাস্টের দিকে কথাটা বুঝি নাই। মেজো ভাই ওয়েব সার্ভারটাও দেখতে চাচ্ছে আর কি, বাইরে থেকে অ্যাক্সেস করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি সমস্যা কোথায় ভাই? দেখলাম সবাই। রেকর্ডটা কিভাবে এন্ট্রি যায় এবং এটা অ্যাক্সেস করা যায় এটা দেখে। আচ্ছা চলেন দেখি আমরা পারি কিনা। না পারলে তো এই যে আমাদের মিজানুর ভাই আছে, তারপরে ইমরান ভাই আছে। আচ্ছা, জাস্ট একটা কোশ্চেন, মানে ক্লাস্টারের মূল সুবিধাটা হচ্ছে একটা হচ্ছে যে একটা জায়গা থেকে ম্যানেজ, একটা সিঙ্গেল পয়েন্ট থেকে, এটাই নাকি আরো কিছু না না, সুবিধা আছে? এক জায়গা থেকে তো একটা ম্যানেজ করতে পারতেছেন, এটা একটা সুবিধা। আরো বড় সুবিধা হচ্ছে হাই অ্যাবিলিটি, অর্থাৎ আপনার কোনো একটা নোড যদি ডাউন হয়ে যায়, আপনার কোনো একটা সার্ভার যদি ডাউন হয়ে যায়, তাহলে সেইখানে যে সার্ভিস গুলো থাকবে সেটা অটোমেটিক্যালি অন্য নোডে মাইগ্রেট হয়ে যাবে খুব অল্প সময়ের ব্যবধানে। আচ্ছা, ওই হাই অ্যাভেলেবিলিটির কনফার্মের হ্যাঁ রাইট, এর জন্য। হ্যাঁ তাহলে আমি একটা কন্টেনার ক্রিয়েট করছি। কন্টেনার ক্রিয়েট করার জন্য আপনাকে শুরুতেই টেমপ্লেট নামায় নিতে হবে আর কি। আর হচ্ছে এই কন্টেনার গুলা খুব মিনিমাম রিসোর্সে চলে। দেখেন আমি কোড দিলাম মাত্র একটা, র্যাম দিলাম 512 এমবি বা আরো কম দিতে পারেন আপনারা, এটা দেখা যাবে 30-35 এমবির মধ্যে চলবে আমার ধারণা। চলেন আমরা একটু কি করি, এখানে আমি ডিএসসিপি দিলাম যেন ডিএসসিপি থেকে সে অটোমেটিক আইপি পায়। তাহলে আমরা কন্টেনার ক্রিয়েট করে ফেললাম, চালু হতে একটু সময় নেবে। আসলে দেখেন যে আমি আগেও দুইটা সেশনে বলছি, আমাদের যে এত আয়োজন, এত ঘটনা, এত কিছু, এই সব কিছুর উদ্দেশ্য কি? সব কিছুর উদ্দেশ্য হচ্ছে ভিএম এবং কন্টেনার রান করা। হ্যাঁ, কন্টেনারটা রান হইলো, সরি রান হয় না, মানে ই হয়েছে, ক্রিয়েট হয়েছে। এখন আমরা এটাকে এইখান থেকে রাইট বাটন ক্লিক করে স্টার্ট করতে পারি, অথবা এই যে কনসোল, আচ্ছা সরি কনসোলে দেখাচ্ছে না এখন, এটা অনেক সময় একটু লেট করে। এখান থেকে স্টার্ট, এই যে বাটনটা দেখাচ্ছে এটা দিয়ে আপনারা স্টার্ট করতে পারেন। আমি স্টার্ট দিলাম, কিছুই দেখাচ্ছে না, এরকম হয় কখনো কখনো। এখানে দেখেন স্টার্ট হচ্ছে, একটু সময় নেবে। আচ্ছা, এই কনসোল জিনিসটা কি? আপনারা যারা প্রোডাকশনে কাজ করেন তারা হয়তো আমার কথা শুনে এখন হাসবেন, আর যারা নতুন তাদের কাছে হয়তো বিষয়টা একটু ক্লিয়ার হবে। এটা হচ্ছে কনসোল, একটা কেবল থাকে আর কি। হ্যাঁ, এই কেবলটা আপনি আপনার ধরলাম ল্যাপটপে একটা পোর্ট লাগালেন, আর একটা পোর্ট আপনার হচ্ছে সার্ভারে লাগায় এই কনসোল কেবলের মধ্যে আপনার সার্ভার আপনি অ্যাক্সেস করতে পারবেন। কখনো কখনো এই ধরনের সিনারিও হয় যে আমাদের সার্ভার ডাউন হয়ে যায়, ইন্টারনেট কানেক্টিভিটি লস হয়, তখন আমাদেরকে এই কনসোল কেবল দিয়ে সার্ভারে অ্যাক্সেস করতে হয়। তো এখন যেগুলা সরি উন্নত যে ডেটা সেন্টার গুলো আছে,
ডিজিটাল ওশন সহ তাদের এখানে এই ধরনের ভার্চুয়াল কনসোলের সুবিধা তারা দেয়। আচ্ছা, এটা হচ্ছে রান হয়েছে, এটা ডিফল্ট ইউজারনেম হচ্ছে রুট, আর পাসওয়ার্ড আপনি যেটা দিয়েছেন সেটা। লগ ইন করলাম, দেখি এটা কত রিসোর্স করছে। এই দেখেন মাত্র 28 MB, তাই না? এখানে একটা প্রাইভেট আইপি দিছি, এই আইপিটাকে আমরা আমাদের বেস মেশিন থেকে লগ ইন করি। সময় নিচ্ছে আমি 1 মিনিট, শিওর ভাই। আমি একটু পানি খেয়ে আসতেছি। ইমরান খান ভাই ওই সলিউশনটা করছেন না, ওই যে 2টা নোডের মধ্যে ক্লাস্টার করছেন? জি ভাই, 2টা নোডে ক্লাস্টার করে খুব একটা অ্যাডভান্টেজ পাই না, বাট ক্লাস্টার করা আছে, তাতে অন্য অ্যাডভান্টেজ নেই আর কি। মানে আমার পারপাস সার্ভ হয়, হার্ডওয়্যার বাজেট সংকটের কারণে হার্ডওয়্যার 3টা ম্যানেজ হয় না কেমন, বাট 2টা দিয়ে আমার যে পারপাস সার্ভ হচ্ছে 3টা হলে বেস্ট হইতো আর কি। ম্যানেজমেন্টে বলবে যে একটা হার্ডওয়্যার দিয়ে চালায় দেন। জি ভাই, এখানে যারা আমরা যারাই আছি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সবাই জানি রিয়েলিটি কি। যাই হোক, আর আমার ক্ষেত্রে ম্যাক্সিমাম সার্ভার ক্লাউডে হোস্ট করা, তো লোকালে আসলে ইনভেস্টের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে আর কি। যাই হোক, আপনি কি বলতেছিলেন ওই যে ভাইয়া যে মানে ওই এনজিএনএক্স দিয়ে হচ্ছে যে ওয়েব সার্ভার দেখাইতে চাইতেছে, আপনি কি ভাইরাল শো দেখার কথা বলতেছিলেন? মেজবা ভাই বলতেছিল, এটা মেজবা ভাই। আচ্ছা আচ্ছা, সরি মঞ্জু, সমস্যা নাই। ভাই। হ্যাঁ, এটা হচ্ছে আচ্ছা। মেজবাউল হাসান রাশেদ ভাই সম্ভবত। ওকে, ওইটাও চাইলে একদিন দেখা যাবে। আর ভাইয়া তো আশিক ভাইয়ের আমি ওই 10টা টিউটোরিয়ালও দেখছিলাম, ভাইয়ার মানে জানার মানে বোঝানোর অনেক ভালো লাগছে, তো এই জন্য কন্টিনিউ করতেছি। আমি কিছু কাজ করছি, তো যদি ভাইয়া দেখায় তো ভালো, তারপরে যদি ওই ফায়ারওয়ালের পার্ট যদি আসে দেখানো যাবে, কোনো সমস্যা নেই ভাইয়া। সেটাই আর কি, কিন্তু মানে এই রিসোর্স গুলো তো অ্যাভেলেবেল না আর কি। এরকম অনলাইনে তো নিশ্চয়ই আপনি দেখছেন, এরকম গোছানো কোথাও অ্যাভেলেবেল না, আমি যতটুকু দেখছি আর কি। অ্যাভেলেবেল বলতে মানে বাংলা কন্টেন্ট নাই, আছে রাইট, বাংলা কন্টেন্ট নাই, ফরেন কন্টেন্ট আছে, Sorry, কিন্তু সবাই সেম জিনিস দেখাচ্ছে না, এক একজন এক এক রকম দেখে। মানে ভাইয়া ইউটিউবে তো আসলে মানে ওয়ান সিকোয়েন্স আসলে কোনো কিছু পুরোটা পাওয়া যায় না, বা যাই হোক গুছানো নাই আর কি, খুঁজে 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 ওইভাবে হয়তো পাওয়া লাগে আর কি। তো আশিক ভাই যে উদ্যোগটা নিছে, ভাইকে অবশ্যই মানে সাধুবাদ আর কি। ওনার 10টা কন্টেন্ট দেখলেও আসলে বেসিক লেভেল ক্লিয়ার হওয়ার মতো, উনি পর্যাপ্ত ভালো ইনফরমেশন শেয়ার করছে ওনার ভিডিওগুলোতে। এখানে যদি সবাই ওই অ্যাটলিস্ট এটাগুলো একবার করে দেখলে পরে কিভাবে কাজ করে কনসেপ্টগুলো ক্লিয়ার আসে, যে কিভাবে কাজ করে একবার কিভাবে- দেখলে বেসিক লেভেলে খুব ভালো বোঝা- ইনফরমেশন শেয়ার হ্যাঁ, করছে। বোঝা যাবে যে হচ্ছে যে কন্টেনার মানে কিভাবে কন্টেনার চালু করতে হয়, কিভাবে একটা ভিএম ডিপ্লয় করতে হয়, ক্লাস্টারটা কি কেমনে কাজ করে, এই আইডিয়া গুলা খুব সহজে পাওয়া সম্ভব। জি আচ্ছা, থ্যাংক ইউ। ফিরে আসছি। আচ্ছা, আমাদের যে আইপিটা এটা আমি কপি করে নিছি। এখন চলেন আমি আমার বেস মেশিন থেকে এইটাতে একটু লগ ইন করি। হ্যাঁ, আপনারা যারা ম্যাক ইউজার আছেন তারাও সহজে এটা করতে পারেন, আর যারা হচ্ছে উইন্ডোজ ইউজার আছেন লগ ইন হয় না কেন, পাসওয়ার্ড ভুল করছে মনে হয়। রুট অ্যাক্সেস তো নাই। আচ্ছা, রুট অ্যাক্সেস মানে এটাতে ডিসেবল করা। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তীতে দেখবো রুট অ্যাক্সেস কিভাবে এনাবল করতে হয়। আমরা এখান থেকে একটু কাজ করি, আমাদের কনসোল থেকে আমি কনসোলটাকে একটু বড় করে নিই নতুন উইন্ডোতে। আপনারা যদি ভাই নতুন কন্টেনারে কি মানে অন দ্য ওয়েতে কি এসএসএইচ থাকে, এই জন্য কি পাচ্ছিলেন না নাকি? বুঝি নাই ভাই, কি বলেন? মানে এই যে কন্টেনার যেটা বানাইছেন সেটাতে হ্যাঁ কি এসএসএইচ কনফিগার করা হ্যাঁ, এসএসএস মানে হয়ে যায়? হ্যাঁ, এই তো এসএসএস না হলে তো এটা এই পর্যন্ত যাইতো না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু রুট ইউজার হ্যাঁ, রুট ইউজার বাইরে থেকে রিমোট লগইনটা ডিসেবল থাকে, এটা আমরা পরে দেখবো কিভাবে এনাবল করতে হয়। আচ্ছা, আর যেটা বলছিলাম যে এখানে আপনার কন্টেন্টের উপর ডাবল ক্লিক করলে একটা নতুন উইন্ডো ওপেন হবে। আমরা এই উইন্ডো থেকে কাজ করব।
তাহলে কি কাজ করব? চলেন আমরা এখানে nginx-টা ইনস্টল করি। যে আসলে কি করা হয় আমাদের কাছে, ভিএম বা কন্টেনার গুলা আমাদের ডেভেলপাররা নিয়ে কি করে সেটা একটু আমরা একটু দেখি। তাহলে এটা যেহেতু উইন্ডোজ, সরি এটা যেহেতু উবুন্টু অর্থাৎ ডেবিয়ান বেস, তাহলে এটাতে কোনো কিছু ইনস্টল করতে গেলে আপনারা এপিটি দিয়ে ইনস্টল করতে পারবেন, অথবা এপিটি গেট। এপিটি গেটটা হচ্ছে ওল্ড, আর শুধু এপিটি হচ্ছে আপডেট। হ্যাঁ, তাহলে এপিটি ইনস্টল nginx, এটা যেহেতু আমি রুট ইউজারে আছি এই জন্য আমাকে সুডো দিতে হচ্ছে না, আইটেম দিয়ে ওয়াই দিয়ে দিলাম, মানে ইয়েস নো কোনো যদি কনফার্মেশন চাই সে ইয়েসটাকে সঠিক ধরে সামনে আগায় যাবে। আপনার এটুকু কি বুঝতেছেন ভাইরা? জি ভাই, বোঝা যাচ্ছে। আচ্ছা, যারা হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের বাইরে আছেন তারা বুঝতেছেন তো? আমার মনে হয় এটা সবাই বুঝতেছে। বুঝছি। আমি নিজেই সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের বাইরে, বুঝতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমাদের nginx-টি ইনস্টল করি, চলেন স্ট্যাটাসটা দেখে আসি। স্ট্যাটাস অ্যাক্টিভ, এবং এটা হচ্ছে এনাবল। যদি এটা ডিসেবল থাকতো তাহলে আপনার সিস্টেম স্ট্যাটাস থেকে এখানে স্টার্ট করতে পারতেন, তারপরে হচ্ছে মানে এখানে রিবুট, স্টার্ট, এনাবল, ডিসেবল এটা করে নিতে হয়। এবং এটা আপনারা দেখবেন যে এটা এনাবল আছে কিনা, হ্যাঁ, সার্ভিস এনাবল আছে কিনা। এটা যদি এনাবল না থাকে তাহলে কোনো কারণে যদি আপনার মেশিনটা রিবুট খায় তাহলে এই সার্ভিসটা বাই ডিফল্ট অ্যাক্টিভ হবে না, ম্যানুয়ালি তাকে অ্যাক্টিভ করে দিতে হবে। এটা একটা হ্যাসেলের ব্যাপার আর কি। হ্যাঁ, তো এই জন্য আপনারা এটা যেটা করতে পারবেন, সিস্টেম সিটিএল এনাবল nginx এটা দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এই আইপিটা যদি আমরা আমাদের দিয়ে ব্রাউজ করি, ব্রাউজার দিয়ে, হ্যাঁ, আরেকবার কপি করে নিই, তাহলে কি দেখায় চলেন তো দেখি। ওয়েলকাম টু nginx, এটা তো আমি আমার লোকাল মেশিন দিয়ে দেখতেছি, তাই না? মেজ বাবাই চাইতেছিলেন রাইট। হ্যাঁ যেন আমরা একটু ইয়ার থেকে দেখতে পারি। জি জি ভাই। চলেন তো দেখি, একটু চেষ্টা করি এটা অন্য ব্লকের আমরা পারি কিনা। আচ্ছা, এইটা হচ্ছে করা যাবে না, কারণ এটা হচ্ছে আমার দুই ব্লকের আইপি। আমাকে যদি আপনার মাইক্রোটিক থেকে পিং করে দেখেন, এটা পাচ্ছি না। মাইক্রোটিক থেকে পিং করলে মনে হয় না এটা পাওয়া যাবে আর কি। না, এটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আপনারা যদি আমাকে 2 মিনিট সময় দাও করেন, আমি আমার এখানে একটা সার্ভার আছে, লাইভ সার্ভার, ওইটাকে আমি একটু পাওয়ার অন করে দিই। হ্যাঁ? ওই বিএমটাতে নেট করে দিতে হবে, আপনি এক এখন মিনিট আমাকে সময় দেন। তাহলে কাজ করবেন। আচ্ছা, এর মধ্যে আমার একটা প্রশ্ন ছিল, সেটি হলো আমরা যে এই ইনফ্রাব্রেন্ডে জয়েন হয়েছে, এর মধ্যে আসলে আমরা কে বেশি পরিমাণে আসলে মাইক্রোটিক নিয়ে বেশি ঘাটাঘাটি করি আর কি রিয়েল লাইফে। এমন পিপুল যদি আপনারা কেউ থাকেন, একটু আমাকে জানাতে পারেন, আমি তার সাথে সংযুক্ত হব। আমি একটু সময় নিচ্ছি। মেহেদি ভাই বেশি করি না, হালকা ঘাটাঘাটি করি আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে মেসেজ করবো, হ্যাঁ, যেহেতু আমি আপনার সাথে অলরেডি মনে হয় আপনারে আমি- মেসেজ হ্যাঁ করছিলাম আজকে ট্রেনিং হ্যাঁ শুরু হওয়ার আগে। হ্যাঁ হ্যাঁ, আমরা তাহলে কথা বলবো ইন ডিটেলস আর কি। জি।
অন্য ভাইরা কে কি করতেছেন জানতে পারলে ভালোই তো, যদিও পরিচয় পর্ব হয়েছে, অনেকেরই অনেক কিছু, অনেকের সম্পর্কে অনেক কিছু জানার ইচ্ছা। কি কথা বললেন? আমি মঞ্জুরুল ইসলাম বলছি। মঞ্জুর ভাই, আচ্ছা আচ্ছা, আপনারা পরিচিত হইতে থাকেন, পাশাপাশি হচ্ছে একটু স্ক্রিনের দিকে খেয়াল রাখেন। হ্যাঁ, এই দেখেন এইটাও ভাই- কিন্তু একটা, ভাই তাহলে নিজের সম্পর্কে আগে বললেন। আমি কি এই টপিকটা একটু শেষ করে নিবো ভাই, ইমরান ভাই? না ভাইয়া, আশিক ভাইয়া বলতে থাকেন, সমস্যা নেই, ওইগুলো আমরা না না পরে আশিক আবার ভাই, দেখবো। আপনি আপনি কন্টিনিউ করেন, আমরা পরে পরে হয়তো ইয়ে করবো আগে। হ্যাঁ। আচ্ছা, ওকে ওকে। তাহলে দেখেন এই যে আমি এইখানে যে অ্যাপটাতে লগ ইন করলাম, এটা দেখাচ্ছে একটা ডোমেইন, অ্যাকচুয়ালি এটা আছে ভাই প্রাইভেট আইপি। হ্যাঁ, বুঝতে পারছেন আপনারা? আমার একটা হাসিও এটা মানে পাইতেছে। ডিএনএস এন্ট্রি দিয়ে রাখছেন না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই টেনেসেন্টে দেওয়া। আচ্ছা, তো এইখান থেকে আমরা চলেন একটা কন্টেনার ক্রিয়েট করি। এখানে একটা কন্টেনার আমরা টেমপ্লেট নামাই নেই, ওইটাই নামাই উবুন্টু। একই কাজ দুইবার করতেছি, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? না, মেজবা ভাইয়ের জন্য অবশ্যই। না না, অবশ্যই। কেন কেন বিরক্ত হবো, কেন বিরক্ত হবো? এটা আমরা মেজো ভাইকে উৎসর্গ করলাম। মেজবা ভাই হয়ে যাবে, চিন্তা করেন না, এখনই হয়ে যাবে। আপনার স্বপ্ন পূরণ হবে ভাই। আচ্ছা, এরকম যদি হয়, আমরা এইভাবে শুধু nginx ইনস্টল দিয়ে ক্ষান্ত হব না। মানে আজকে হয়তো আমরা থেমে যাব, কিন্তু আপনারা যদি চান ভবিষ্যতে আমরা একটা ওয়ার্ডপ্রেস সাইটও ইনস্টল দিব, কিংবা হচ্ছে লারাভেলা করা কোনো একটা প্রজেক্ট ইনস্টল করবো আমরা নিজেরাই, এবং সেটাকে মোটামুটি একটা সিকিউরিটি দিব আমরা। কেমন হয় ভাই বিষয়টা? সুন্দর ভাই, সুন্দর। সুন্দর না? Okay. একটু উৎসাহ দিবেন, কথাটা তো বলবেন, না হলে কি হবে? হ্যাঁ ভাই অবশ্যই লারাভেল ভাই। অনেক ইজি। আশিক ভাই, হ্যাঁ, লারাভেল অনেক ইজি, বুঝছেন? আমি আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে লারাভেলের চাইতে বেশি ডিপেন্ডেন্সি আছে এরকম একটা প্রজেক্ট দিব, আপনি ওইটা করে দেখাবেন। ভাই এত কিছু কি পার হলাম ছোট মানুষ? হ্যাঁ, আমি তো শিখতেছি। এটা রাফি ভাইরে দায়িত্ব দিলাম। লারাভেলে আসলে ভাই, আমি বলি ওই পিএইচপি আর কম্পোজার ইনস্টল করলেই লারাভেল চলে, সমস্যা হয় না। কিন্তু ওই সমস্যা হয় ধরেন কিছু, যেমন আপনার হোস্টিং বিজনেস চালানোর ইচ্ছা আছে না, তো হোস্টিং বিজনেসে বিলিং এর জন্য WHMCS ইনস্টল করতে হয়। WHMCS এ দেখবেন অনেকগুলো ডিপেন্ডেন্সি আছে, শুধু পিএইচপি আর কম্পোজার দিয়ে হবে না। তো ওইটা যদি করেন তাইলে আমার মনে হয় অনেকগুলো প্যাকেজ নিয়ে কাজ করা হবে। এই খবর কই পাইলেন? WHMC যে অনেকগুলো ডিপেন্ডেন্সি লাগে, বলেন তো আজকে রহস্য উন্মোচন করুন। না, আমি করছিলাম, আমি WHMCS ইনস্টল করছি, কাটাকাটি করছিলাম। আপনাদের অর্গানাইজেশন কি হোস্টিং বিজনেস করে নাকি? না ভাই, আমি আমাদের নিজেদের প্রয়োজনে আর কি, আমি আমার নিজের প্রয়োজনে করছিলাম। WHMCS আসলে একটা মডিউল আছে না, যেমন বিলিং গুলো অটোমেটিক হয় না, হ্যাঁ তো আমি কিছু পার্সোনাল ক্লায়েন্টকে হ্যান্ডেল করার জন্য আমি হচ্ছে গিয়ে ওইখানে ইনভয়েস করে ওটাকে ফেলে দিছি, মান্থলি ওরা বিল পায়, মাসের শেষে টাকা পাঠায়, এইভাবে আর কি, মানে আমার নিজের হ্যাসেল থেকে বাঁচার জন্য। আচ্ছা আচ্ছা। এই যে এখানে মেহেদি আচ্ছা, ভাই এই আছে। রিলেটেড আমার একটা প্রশ্ন থাকলো, এই রিলেটেড। আচ্ছা, WCMS যেটা করে, শুধু সে কি প্রক্সবক্স এর সাথে বেশি ডিল করে, নাকি যত এই রিলেটেড যে ভার্চুয়াল প্ল্যাটফর্ম গুলো আছে, EXI, প্রক্সমক্স, দেন আদারও থাকতে পারে আরো প্ল্যাটফর্ম গুলো, সেগুলোর সাথে ডিল করে, নাকি শুধু একটা রিলেটেড সফটওয়্যার প্রক্সমক্স এর সাথে ডিল করে? বাংলাদেশে না, যারা আসলে, WHMCS এটা তো মাল্টি WHMCS তো কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। মানে এখন বাংলাদেশে যারা বিজনেস করে অধিকাংশই ভার্চুয়ালাইজার ইউজ করে। হ্যাঁ, ভার্চুয়ালাইজারের সাথে WHMC টা ইন্টিগ্রেট করে ওইখান থেকে ওরা BPS TPS বানায়। আর WHMCS টা হচ্ছে WHM, ওয়েব হোস্ট ম্যানেজার, যেটাকে আমরা cPanel বলি, সেটার সাথে কানেক্ট করি। বাংলাদেশে সব বেশিরভাগ যারা বিজনেস করে তারা এইভাবে বিজনেস করে। আর আপনি নিজেও যেহেতু হোস্টিং বিজনেস করেন, আমার যেহেতু মনে হয় আপনার আরো যেরকম ভালো একটা ধারণা আছে আর কি। আচ্ছা, এই জন্যই আসলে প্রশ্নটা করা হলো আমাদের, আসলে আমরা যেটাই করি না কেন এটা একটা বিজনেস পারপাসে থ্রো করতে হবে আমাদের, তাই না? আমরা যতই ভীম করি, কন্টেনার করি, এটা একটা বিজনেস পারপাস দাঁড় করাইতে হবে।
শিখে বসে থেকে তো আর লাভ নাই। না না। আচ্ছা, এখানে অ্যাঞ্জিনেক্সটা দেখাচ্ছে যে কি হচ্ছে। আচ্ছা, আইপিটা দেখে কিন্তু ব্রাউজ করতে পারি কিনা। হ্যাঁ, আমার আইপিটা ব্রাউজ করা যাচ্ছে আমার লোকাল নেটওয়ার্ক থেকে। আমি একটু এখানেও দেখে আসি ব্রাউজ করা যায় কিনা অ্যাঞ্জিনেক্স। আচ্ছা, এইবার আমরা চলে গেলাম আমাদের মাইক্রোটিকে। মাইক্রোটিকে আপনারা আইপিতে যাবেন, আইপি থেকে যাবেন ফায়ারওয়ালে, ফায়ারওয়াল থেকে নেট, নেট থেকে এটা হচ্ছে আপনারা যাবেন হচ্ছে রুলস আর কি। রুলস থেকে যাওয়ার পর এখানে টিএসটি নেট, টিএসটি নেট থেকে আপনারা প্রোটোকল দিবেন। তারপর হচ্ছে আমাদের ডেস্টিনেশন পোর্ট, ডেস্টিনেশন পোর্ট আপনারা কি দিবেন, এটা হচ্ছে ইচ্ছা মতো দিবেন। মেজো ভাই বলেন কত দিব? 80 8080 দেন। 8080 মনে হয় আমার না আগে দেওয়া আছে, দেখেন তো। তবে এইখানে একটা নেটওয়ার্কে একটা বিষয় সবাইকে বলি, বলেন। এই পোর্ট ফরওয়ার্ডিং এ সবার হয়তো কাজে দিবে আর কি। তো রিয়েল লাইফে আমরা যেটা করি, একটা পোর্ট অ্যাসাইন করে ফেলি আর কি। হ্যাঁ, হুম। এই পোর্টের মধ্যে কিন্তু ডিভাইড থাকে আর কি, ভাগ ভাগ থাকে। কোনটা পাবলিক পোর্ট, হ্যাঁ, আবার কোনটা হচ্ছে লোকাল পোর্ট। সো অনেক মানে যেটা ইচ্ছা যখন দিয়ে দিই, অনেকটা যখন আমরা হোস্টিং থেকে কোনো কিছু করি, অনেক সময় কিন্তু পোর্ট ব্লক থাকে। সো আমরা যেই পোর্ট গুলোই ব্যবহার করি না কেন রিয়েল লাইফে, সেটা আমরা অবশ্যই পাবলিক পোর্ট গুলো ইউজ করবো না। এটা একটা রেঞ্জ আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, সেটা অবশ্যই। অনলাইনে ঘাটাঘাটি করলে বোঝা যাবে আর কি। জি। আচ্ছা, 103 8080। মেজো ভাই, আপনার এখান থেকে এই আইপিটাতে এই পোর্ট সহ হিট করেন তো, হিট করে একটা স্ক্রিনশট দেন হোয়াটসঅ্যাপ গ্রুপ। সবাই দেন, কাজ করাই সবাই দিয়ে। মিলন ভাই শুনতেছেন? এই যে মেজো ভাই জীবন যুদ্ধে আগায় গেছে, স্ক্রিনশট দিয়ে দিছে। মেজো ভাই তাহলে কি আমরা যেটা চাইছিলাম এটা কি হয়েছে? স্ক্রিনশটটা দিছিলাম, আমি একটা করছিলাম সেটা। আর এই দেখুন আপনারটা দিলাম। হ্যাঁ, কাজ সাকসেস হয়েছে তো, আপনি যেটা দিচ্ছেন আমি পাচ্ছি। আসছে। হুম। আচ্ছা, প্রথমটা হচ্ছে এখন আমরা ওই যে ক্লাস্টার ডাউন, একটা নোট ডাউন করে তখন দেখবো ওয়েবসাইট কতক্ষণ পরে লাইভে থাকে। না ভাই এখন দেখবো না, এটা আমরা আরো পরে দেখবো ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তরিকুল ভাই, সবাই এটা সবাই দিচ্ছে বল। আসলে এই যে এইভাবে কস্ট মিনিমাইজ করা হয়, বা আসলে যেটা বলতেছিলাম আগেও বলা হচ্ছে যে আপনি R&D করবেন, এটা টেস্টিং করবেন, তখন কিভাবে সম্ভব ভাই জনে জনে এতগুলা পাবলিক আইপি দেওয়া। যদি অর্গানাইজেশন অনেক বাজেট থাকে, অনেক ফান্ড থাকে, সেটা অবশ্য ভিন্ন কথা। তবে আমার মনে হয় যে এগুলো টেস্ট বা R&D করার জন্য প্রয়োজন নাই। এটা যে আমি নেটের মাধ্যমে এভাবে করছি, এইভাবেই করতে হবে এরকম না। আপনারা চাইলে যদি মাইক্রোটিক আপনাদের অফিসে ইউজ হয়, অর্গানাইজেশন ইউজ হয়, তাহলে আপনারা এটা ভিপিএন ক্রিয়েট করেও কিন্তু করতে পারেন। আপনাদের লোকাল নেটওয়ার্কে অ্যাক্সেস নিয়ে তারপর এটা আপনারা ওইখান থেকে ব্রাউজ করলেন, ওইটা আরো সিকিউর যদি মানে প্রয়োজন হয় আর কি, যেটা বলতেছিলাম আর কি। ব্যাপারটা একটু ইন্টারেস্টিং না ভাই? আমরা আসলে প্রাইভেট আইপি ব্রাউজ করতেছি পাবলিকলি। রাফি সাহেব, আপনি মনে হয় আমাদের জুনিয়র হবেন অনেক। হ্যাঁ, আশিক ভাই, এটা চাইলে সাবডোমেন দিয়ে ক্লাউড ফিলারের থ্রুতে মানে ইও অ্যাড করে দিতে পারবেন, এসএসএল অ্যাড করে দিতে পারবেন, সমস্যা নেই। এখন আর প্রাইভেট আর পাবলিক বলতে কিছু নাই। কিছু নাই, সব একাকার হয়ে গেছে। আসলে এখন আমি তো ওয়ান স্ক্রিনে আছি, এই জন্য আমার ক্লাউড ফিলার অ্যাকাউন্টটাতে অ্যাক্সেস করতে যাচ্ছি না, হলে এটা করে দেখাই দিতাম। এটা আসলে দেখানোর কিছু ওইরকমও নাই। এই ধরেন আমার এই যে এটা হচ্ছে আমার সাবডোমেন। হ্যাঁ, এটা সাবডোমেন 8080 দেখি। এই কি ব্যাপার, 8080 হওয়ার তো কথা। একটা মিনিট। সেম লাইনে দুটো 80 কোডে ফরওয়ার্ড করছেন। হ্যাঁ, এই যে ওই সার্ভারটাতে ফরওয়ার্ড করছেন, এই জন্য সেম লাইনেই কমপ্লিট। আচ্ছা আচ্ছা, এটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, রাইট 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 রাইট। একসাথে দুইটা আছে। হ্যাঁ, একসাথে দুইটা আছে। হুম হুম। একটা কোড একটা ইউজ করতে হবে।
মানে লোকাল এক কাজ করি, এটা একটু চেঞ্জ করে 8090 দেখি তো কি হয়। ল্যান্ড তো আপনার সার্ভারে থাকতে হবে, কি করতে হবে? এই যে দেখেন আসছে, ওটাতে তখন কি ছিল আর কি, HTTPS ছিল। দেখেন তাহলে আমার ডোমেইনে চলে আসছে। এখন যেটা বললো ইমরান ভাই সম্ভবত, যদি আমি SSL অ্যাড করে নিতে পারি আরো সিকিউর হয়ে গেল। আমার কাছে ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং লাগে আর কি। রাফি ভাই, ইন্টারেস্টিং না ব্যাপারটা? আচ্ছা, SSC 2007 ব্যাচের কেউ আছেন নাকি আমাদের এখানে? যেটা সত্য কথা আমি একটু বলি, আমার বলেন। বয়স আপনাদের থেকে কি হবে জানি না, আমার সবেমাত্র বয়স 26 বছর আর কি। হ্যাঁ, তো কিন্তু আপনি যে ভারী ভারী কথা বলেন ভাই, আপনার তো মনে হয় অনেক সিনিয়র। না, 26 বছর বয়স, এই নেটওয়ার্ক ফিল্ডে ওই 17 বছর বয়স থেকে আসছি আর কি। হ্যাঁ, এসএসসি থেকে আর কি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো একটা অ্যামাউন্ট দিছে পরিশ্রমের উপর ভিত্তি করে। আসলে এই জিনিসটা আমার কাছে নিজেকে যেটা মনে হয় যে নেটওয়ার্কিং যে ফিল্ড, এটা অনেক মজার আর কি রিয়েল লাইফে, কিন্তু জানতে হবে আসলে অনেক অনেক কিছুই, মানে সবকিছু জানার পরে মনে হয় যে কিছুই জানি না, এরকম এটাই প্রকৃত জ্ঞান, মনে তখন হচ্ছে। মনে হবে যে আমি কিছুই জানি না, এটাই হচ্ছে প্রকৃত জ্ঞান। আচ্ছা, আমি ঠিক। পার্সোনাল কথা বলি, আমার এসএসসির ব্যাচ হচ্ছে 2007। হ্যাঁ, ম্যাথ বাবাই কত সালে? 4 ভাই। আপনি সিনিয়র ভাই আছে, 7-এর আশপাশে কেউ আছে না? 5-6? আমার 9। এই বিপুল ভাই কাছাকাছি মানুষ। হ্যাঁ, উৎপল দা পার্সোনাল কথার মধ্যে চলে যাচ্ছে আর কি, আপনার মাইন্ড করতেছেন না তো? হ্যাঁ, না সমস্যা নেই, আমি দিয়ে আছি। তুই আপনি আর সিনিয়র। আমার এসএসসি ব্যাচ ছিল 2017। আচ্ছা, আপনি এই বাচ্চা পোলা পান, ছোট মানুষ। ভাই সরি, ফান করলাম, হ্যাঁ মাইন্ড করেন না। না না না, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আচ্ছা। আমার 6 ভাই। 6? এই মঞ্জুর ভাই কাছাকাছি, আমার একটা সিনিয়র বড় ভাই। আচ্ছা যাক, ভালো লাগলো সবাই। তো আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছিলাম। এখন আপনারা যেটা কথা বলতেছিলেন কি, মঞ্জুরুল ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছেন। মানে যেটা বলতেছিলাম যে কমিউনিটিতে কে কি কোথায় কি করতেছেন আর একটু বেটার জানলে হয়তো বা একে অপরের কোনো কাজে সহযোগিতায় বা আমিও নিতে পারলাম, আপনারা হয়তো কোনো কাজে আসতে পারলাম। যেরকম আশিক ভাই একটা আমাদেরকে বিরাট একটা অপরচুনিটি দিছে, একটা প্ল্যাটফর্ম দিছে, সেটাকে যাতে আরো ইউটিলাইজ করা যায় আর কি। আচ্ছা, আমি আপাতত স্ক্রিন রেকর্ডটা মনে হয় অফ করে দিই। এখন আমরা নিজের একটু আড্ডা দিব। আজকে এই পর্যন্ত আর কি আমাদের যে সেশন, বা অন্য কেউ যদি চান দেখাইতে পারেন কিন্তু অন রেকর্ডে। কিছু পারি না, শিখতেছি, শিখে নি তারপরে। পরের সেশনটা আপনারা দিব, পরের সেশনটা মঞ্জুরুল ভাই করবে। আমার ভেজাল হয়েছে, আমার ম্যাকে ইনস্টল হয় না ভাই, অনেকদিন ধরে প্যারা খাইতেছি। কোনো অসুবিধা নাই, আপনারা আমরা সার্ভার করে দেব। আচ্ছা, এইখানে যেটা করা হলো এনজিনেক্স, এটা তো ওই যে ওয়েব সার্ভার হিসেবে, তাই না? রাইট। বিপ্লব ভাই কিসে আছেন, কি করতেছেন আপনি? ইন্ট্রোডিউস আমি হয়েছিল আপনার সাথে? আইটি সাপোর্টে আছি অ্যাকচুয়ালি, সাপোর্ট টিমে আছি। সিস্টেমের ব্যাপারে আগ্রহ জায়গা থেকে উইন্ডোজ সার্ভারের কোর্সই কমপ্লিট হয় না এখন পর্যন্ত। দেন রেড হ্যাটের কিছুটা প্র্যাকটিস করতেছিলাম, এর মধ্যে আপনার এটা দেখে আমাদের অফিসে আবার আমাদের ওই প্রিন্টার সার্ভার প্রক্সমক্স এর উপর দেওয়া আছে, এটা আমি জানি, কাজ করতে দেখছি সিস্টেম টিমের লোকজনকে। ওই জায়গা থেকে ইন্টারেস্ট। এবং আপনি যেটা বারবার বললেন যে সবাই বলতেছে যে ভিএমওয়্যার থেকে অনেক কোম্পানিগুলা এখন আস্তে আস্তে প্রক্সমক্স এ শিফট হইতেছে, যেহেতু ওপেন সোর্স। সো ওই জায়গা থেকে ইন্টারেস্টের জায়গাটা, যেহেতু সামনে হয়তো আমার প্রফেশনাল লাইফে লাগবে, এটা মাস্ট। আচ্ছা, 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 আচ্ছা। তো যেটা আপনি মানে প্রশ্নটা যেন কি করতেছিলেন বিপ্লব ভাই, আবার বলুন। মানে যেটাই যে মাত্র এনজিনেক্স ইনস্টল করে চেক করে দেখালেন এটা ওয়েব সার্ভার কিনা, এটা কোয়েশ্চেন করলাম। আর এই ব্যাপারে খুব বেশি জানা নাই, যার কারণে কোয়েশ্চেনটা করা আর কি। আচ্ছা, থ্যাংক ইউ বিপ্লব ভাই। আসলে বিষয় হচ্ছে এটা একটা ওয়েব সার্ভার। আমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছে, একটা ভুল ধারণা আছে বা মিথ প্রচলিত, যে সার্ভার মানেই মনে হয় ওয়েব সার্ভার, সেখানে হচ্ছে
ওয়েবসাইট হোস্ট করা থাকে। আসলে বিষয়টা এরকম না, সার্ভার একটা র ব্যাপার, এটাকে মাল্টিপারপাস ইউজ করা হয়। যেমন কেউ হচ্ছে এটা আপনার ডিএনএস সার্ভার বানাইতে পারে, কেউ মেল সার্ভার বানাইতে পারে, কেউ ফাইল সার্ভার বানাইতে পারে। আহ তো এটা আসলে ইউজ কেস মাল্টি পারপাস। আপনি প্রথমে সার্ভার ইনস্টল দিলেন, দেওয়ার পর সেটা আপনি কোন দিকে ইউজ করবেন সেই অ্যাপ্লিকেশন গুলা আর সেই প্যাকেজ গুলো আপনি এটাতে ইনস্টল করে সেটাকে ওইভাবে পরিচালিত করবেন। তো বর্তমান বিশ্বে যে মানে খুব জনপ্রিয় যে ওয়েব সার্ভার গুলো আছে তার মধ্যে এনজিনিক্স সবার শুরুর দিকে ধরা হয়, মানে শুরুর দিকে বলতে কি এখন মানে জনপ্রিয়তার দিক দিয়ে তাকে মানে একদম প্রথম সারিতে ধরা হয়। তারপরে অ্যাপাচি আছে, আরো ওয়েব সার্ভার আছে আর কি। এটা এক ধরনের ওয়েব সার্ভার। তো আমরা ইচ্ছা আছে ভবিষ্যতে, আজকে জাস্ট হচ্ছে এনজিনিক্স এর ডিফল্ট পেজটা ওয়েলকাম টু এনজিনিক্স এটা আমরা দেখলাম। আমাদের ইচ্ছা আছে এবং আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে আমরা এটাতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট পোস্ট করব। তারপরে যে আমাদের রাফি সাহেব আছে, রাফি সাহেব হচ্ছে কোনো একটা কমপ্লেক্স অ্যাপ্লিকেশন পোস্ট করবে, সেটার জন্য যত ডিপেন্ডেন্সি আছে ডেটাবেস আছে সেগুলো পোস্ট করে আমাদের দেখাবে। থ্যাংক ইউ, বুঝতে পারছি। ওয়েলকাম ভাই। আচ্ছা, এই যে মঞ্জুরুল ভাই একটা প্রস্তাব রাখছিল, আপনারা সেটা ব্যাপারে বলতে পারেন যে কে কোথায় আছেন, কি অবস্থা আছেন। আমি বলি, আমি গার্মেন্টস কর্পোরেট অফিসে আছি, আমাদের কোম্পানির নাম রেনেসা গ্রুপ। আমি ডেপুটি ম্যানেজার আইটি হিসেবে আছি। আর এখানে আমি আছি 16 বছর ধরে করতেছি। আর আমাদের অফিস উত্তরাতে আর কি। এই হলো আমার পরিচয়। ভাইয়া এত দ্রুত বলছেন, বোঝার আগেই হারাই গেছেন। শুধু শুধু এই বুঝছি উত্তরায় অফিস, 16 বছর ধরে আছেন ডেপুটি ম্যানেজার। এটার একটা সহজ সমাধান আছে। আমাদেরকে হচ্ছে দাদা একদিন চায়ের দাওয়াত দিক, আমরা একদম হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স নিয়ে আসবো। হ্যাঁ, ওয়েলকাম, সমস্যা নেই। মঞ্জুরুল ভাই চলেন সবাই একদম দল পাকায় দাদার হ্যাঁ, আমার বাসা কাছে, আমার বাসা কাওলাতে, এয়ারপোর্ট উত্তরা অনেক কাছে আমার বাসা থেকে। তাহলে তো হইলেই। আমি মানে আমাদের এখানে হলো, আমার হলো যে পরিচয় হতে বা হেল্প করতে কোনো সমস্যা নেই। কারণ হেল্প করার জন্যই মানে এই কমিউনিটি, এইরকম কমিউনিটি মানে অনেক কমিউনিটি আছে, কিন্তু ওই হেল্পের সময় দেখা যাচ্ছে কাউরে পাওয়া যায় না। ঠিক আছে, অনেক ব্যস্ততা থাকে তো ওই জিনিসটা আমার নাই। এখন দাদা শুধু